সো আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের কন্টিনিউয়াস ওয়ার্কশপ এবং অনলাইন ওয়ার্কশপ। এবং এই ওয়ার্কশপে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আজকে ডে 13 এবং প্রবাবলি সম্ভবত আজকে স্কিলস ডেভেলপমেন্টের জন্য যে ওয়ার্কশপটা আমরা করছি সেটা শেষ দিন হবে। এবং আমরা বাকি যে স্কিলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আজকে ওয়ার্কশপটা ফর্মালি আজকে এখানে শেষ করব। তারপরে আমরা এটার অ্যাপ্লিকেশন কি হবে, অর্থাৎ আমরা কিভাবে এই জিনিসটা কাজে লাগাবো সেই জিনিসগুলো নিয়ে আবার আমরা রিক্যাপ করব। এবং খুব শীঘ্রই আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম আমরা রাখছি দুপুর 3টার সময়, সেখানে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এবং সেখানে ইউটিউব লাইভ হবে। আপনাদের আগে থেকে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, আপনারা তো অবশ্যই জুমে জয়েন করবেন। পাশাপাশি যাদের জুম নেই তাদেরকে আপনি ইউটিউব লিঙ্ক দিয়ে দিতে পারবেন এবং আমরা কালকে আমাদের প্রোডাক্টস এবং আমাদের কি কারণে আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করা হবে আমরা সেই সেমিনারটা প্রোডাক্ট সেমিনার বলতে পারেন বা ওয়েবিনার বলতে পারেন, সেই জিনিসটা আমরা কালকে করব। সো আজকে আপনাদের বিশেষভাবে একটু মনোযোগ দিতে বলছি। ডাবল সাউন্ড আসছে? ওকে, জাস্ট আ মোমেন্ট, আমাকে একটা সেকেন্ড সময় দেন, হয়তো কি কারণে ডাবল সাউন্ড আসছে আমি বুঝতে পারছি। এক সেকেন্ড। অলরাইট, ভেরি গুড। আমাকে এখন একটু জানাবেন যে ডাবল সাউন্ড কি এখনো শোনা যাচ্ছে? ওকে, রাইট, ডাবল সাউন্ড এখন শোনা যাচ্ছে না। আমি আসলে ওই ইউটিউবের লাইভ এটা অন করা ছিল, এই কারণে হয়তো ডাবল সাউন্ড আসছিল। তো যাই হোক, আমরা ডে 13 অফিসিয়ালি আজকে শুরু করব। আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, রিক্যাপ। আমরা গতকাল যেটা আলোচনা করেছিলাম, গতকালের কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন আপনাদের আছে কিনা? প্রেজেন্টেশন যে আমরা ম্যাজিক ওয়ার্ডস নিয়ে কথা বলেছিলাম, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, এবং ভবিষ্যতে আমরা শুধুমাত্র এই ম্যাজিক ওয়ার্ডস নিয়ে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিভাবে সেগুলো অ্যাপ্লাই করব, বিজনেসের ক্ষেত্রে আমরা সেগুলো কিভাবে অ্যাপ্লাই করব, আমরা বিস্তারিত ম্যাজিক ওয়ার্ডস এর ব্যবহার বা ওইভাবে কিভাবে কনভারসেশন করা যায় সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা মূল স্লাইডে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটু জেনে নিতে চাই যে যেই কজনই এখানে এসেছেন আপনারা ইনভাইটেশন স্ক্রিপ্টটা আপনারা কালেক্ট করেছেন কিনা? ওকে ওকে, ফিরোজ ভাই কালেক্ট করতে পারেননি, আপনার আপলাইন ম্যানেজারের কাছে একটু বলবেন আপনাকে দিয়ে দেওয়ার জন্য। শামসুন্নাহার আপা পারেননি কেন? এখনো পাইনি সবুজ চন্দ্র দাস। ওকে, আমাকে একটু পার্সোনালি সবুজ নক করবেন, যদি না পেয়ে থাকেন ফেসবুকে একটু নক করবেন। বিষ্ণু পদবর্মন, আপনার আপলাইন ম্যানেজার সুমনের কাছেও আপনি নক করতে পারেন। শফিকুল ইসলাম পেয়েছেন। যারা যারা পাননি তাদের যে আপলাইন ম্যানেজার আছে, মানে যিনি ম্যানেজার রয়েছেন তার কাছ থেকে আপনারা সেটা জেনে নেবেন। ওকে, জাহিদুল ইসলাম কালেক্ট করেছেন। লাকি আপা বলছেন এগেইন ডাবল আসছে, আপনি হয়তো ইউটিউবও চালু করে রেখেছেন। আপনারা যারা জুমে আছেন, আমি সবাইকে বলছি যারা জুম ব্যবহার করছেন, আজকে মিটিং আছেন জুমে অলরেডি, আপনারা ডাবল সাউন্ড যদি না শুনতে চান তাহলে আপনার ইউটিউবটা অফ করে দিন, কারণ দুইটা একসাথে বাজছে, এজন্য আপনার ডাবল সাউন্ড শুনতে পাচ্ছেন। সো ইউটিউবটা আপনি বন্ধ করে দিন। ইউটিউব লিঙ্কটা শুধু আপনি যাকে দেবেন তাকে ফরওয়ার্ড করে দিন, অর্থাৎ একই ডিভাইসে আপনি যদি ইউটিউবও দেখেন আবার যদি আপনি কি বলে একই সাথে যদি এটাও দেখেন তাহলে তো ডাবল সাউন্ড আসবেই। সো আপনি একটু ক্লিয়ার হয়ে নেবেন। সো যাই হোক, আমরা আমাদের মূল পর্বে চলে যাই, আজকে আমাদের স্লাইডে চলে যাই। অফিসিয়ালি ডে 13 আমরা আলোচনা করছি। ডে 13-এ আমরা যে জিনিসটা আলোচনা করব, আজকে যে স্কিলস গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ক্লোজিং স্কিল নিয়ে আমরা আলোচনা করব বা ক্লোজিং স্কিল ডিটেইলস আমরা আলোচনা করব। তার আগে গতবার আমরা যে লাস্ট সেশনে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রেজেন্টেশন, এবং এই প্রেজেন্টেশন করতে গিয়ে এক্সকিউজ মি,
প্রেজেন্টেশন করতে গিয়ে আমরা যে কথাগুলো আলোচনা করেছিলাম, যে ম্যাজিক অফ ওয়ার্ডস, প্রেজেন্টেশনের সময় আমি জাস্ট একটা ওয়ার্ড আপনাদের কাছে রিক্যাপ করছি, সেটা হচ্ছে সবাই জানে সবাই বলে। খেয়াল করবেন এই কথাগুলো বা এই শব্দগুলো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। মাঝখানে পণ্যের নাম থাকবে, তারপরে অনেক উপকারিতা রয়েছে। এই জিনিসগুলো যখন প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন, সেই জিনিসগুলো প্রোডাক্টের প্রেজেন্টেশন দেওয়ার সময় কিংবা আগে বা কিংবা পরে আপনি তাদের সাথে আলোচনা করে নেবেন, তাহলে আপনার জন্য দেখবেন যে আপনার প্রসপেক্ট খুব সহজেই করছে। সো আমরা একটু রিক্যাপ করি ম্যাজিক ওয়ার্ডস এর পণ্য বা ব্যবসা সম্পর্কে আপনার প্রসপেক্টকে সঠিকভাবে যে প্রেজেন্টেশন দেওয়ার কৌশলসমূহ আমরা আলোচনা করেছিলাম। সেখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন নির্ভর করবে কিসের উপরে? প্রেজেন্টেশন নির্ভর করবে প্রসপেক্টকে কিভাবে আপনি দাওয়াত দিচ্ছেন সেটার উপরে নির্ভর করবে। অর্থাৎ আপনি কিভাবে প্রসপেক্টকে দাওয়াত দিচ্ছেন সেটার উপরেই নির্ভর করবে আপনি কিভাবে প্রেজেন্টেশনটা দিবেন, এবং ম্যাজিক ওয়ার্ডস গুলো আপনি ব্যবহার করবেন সম্পূর্ণভাবে সেখানে নির্ভর করবে। নাও আমরা কিছুটা উদাহরণ দিয়েছিলাম যে প্রেজেন্টেশন বা পণ্য সম্পর্কে, স্পেশালি প্রোডাক্ট যখন আমরা একজন কাস্টমারকে বলবো বা প্রোডাক্ট সম্পর্কে বলতে যাব, তখন আমাদের ভাষার অভিজ্ঞতা বা ভাষার প্রয়োগটা কি হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। 4টা ধাপে আমরা এই ভাষাটা প্রয়োগ করতে পারি। প্রথম ধাপ হচ্ছে প্রোডাক্টটা দেওয়ার পর, প্রোডাক্টের নাম বলার পর, প্রোডাক্টটা দেখানোর পর, তার হাতে দেওয়ার পর তিনি দেখবেন, দেওয়ার সাথে সাথে এই প্রোডাক্টটার নিয়ে আপনার গল্পটা কি ছিল সেটা তাকে বলতে হবে। আর অ্যাসোসিয়েটেড আপনার যদি সেই গল্পটা না থাকে, তাহলে ওই প্রোডাক্টের আপনি উপকার পেয়েছে এরকম অনেক মানুষ রয়েছে, তাদের সেই গল্পটা আপনি তাকে শেয়ার করেন। অর্থাৎ তিনি কি উপকার পেয়েছিলেন, তিনি আপনার কি হন, আপলাইন হতে পারে, ডাউনলাইন হতে পারে, পরিচিতি হতে পারে, যেই হোক না কেন, সেই জায়গা থেকে আপনি তাকে সেটা কানেক্ট করিয়ে দিবেন। সো আপনার গল্পটা বলবেন। আমরা বলেছিলাম যে ফ্যাক্টস টেল, স্টোরি সেলস। তার মানে হচ্ছে যে প্রোডাক্ট রিটেল করার জন্য এই প্রোডাক্টের কি কি দিয়ে তৈরি আছে, এটা আমেরিকাতে তৈরি হয়েছে নাকি অ্যারিজোনাতে তৈরি হয়েছে নাকি থাইল্যান্ডে তৈরি হয়েছে, এটার মধ্যে এই আছে, এটার মধ্যে সেই আছে, এগুলো আসলে কোনো প্রবলেমস না, বা এগুলো আসলে মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায় যে এই প্রোডাক্টটা ব্যবহার করে তার সেই প্রবলেমের সমাধান হবে কিনা, এবং সে একটা কানেকশন খুঁজে যে আপনি যে বলছেন আপনার এটার কোনো টেস্টিমোনিয়াল বা আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, বিকজ সে আপনাকে কেন্দ্র করে এই প্রোডাক্টটা সম্পর্কে জানছে। এই জন্য আপনার অভিজ্ঞতাটা তাকে শেয়ার করাটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার পণ্যটার সম্পর্কে তাকে দামটা আগে বলে দিন। যেমন কথাটা বলছেন, আমরা ম্যাজিক ওয়ার্ড ব্যবহার করে আপনি পণ্যের দামটা খুব সহজেই বলতে পারেন। কিভাবে বলতে পারেন? সেটা হচ্ছে যে আপা, ডেফিনেটলি এটা অনেক মানুষ কাজ করে, বেশিরভাগ মানুষ এটা ব্যবহার করে, এই কারণে আমরা ম্যাজিক ওয়ার্ডের ব্যবহারটা শিখেছিলাম, একটু পরে একটা উদাহরণ দেব। কিন্তু কিছু মানুষ দামের জন্য এটা ব্যবহার করতে পারে না, কিছু মানুষ দামের জন্য এটা ব্যবহার করতে পারে না। কেন? তারা অনেকেই এটা এফোর্ড করতে পারে না। কিন্তু এটা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সেই প্রবলেমের সমাধান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো অর্থাৎ দামের কথাটা যদি আপনি আগে থেকেই বলে দেন যে এটা একটু এক্সপেন্সিভ, এটা আসলে সবাই এফোর্ড করতে পারে না, এইটুকু দামটা বলার আগে, তখন কিন্তু তার দাম নিয়ে কোনো প্রবলেমস থাকার কথা না। হ্যাঁ, উনি হয়তো টাকা না থাকলে হয়তো নেবে না। আর একটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখব, আপনার পকেটে যদি টাকা না থাকে, সিরিয়াসলি যদি টাকা না থাকে, এবং কোনো জিনিস যদি আপনার খুবই একান্ত প্রয়োজন হয়, তাহলে আপনি কি করবেন বলেন? আপনার প্রয়োজনীয় কোনো জিনিস যদি আপনার একান্ত দরকার হয়, কিন্তু আপনার বাজেট নেই বা আপনার কাছে টাকা নেই, আপনি কি করবেন? কিন্তু আপনার এটা করতেই হবে, আপনি মনে করছেন এটা আপনার করা অত্যন্ত জরুরি দরকার, তাহলে আপনি কি করবেন? একটু অ্যান্সার দেন আমাকে টেক্সট বক্সে। আমাকে টেক্সট বক্সে একটু অ্যান্সার দেন। ধার নিবেন, ওকে, ধার করবেন, জোগাড় করবেন, তারপর সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে আপনি ব্যবহার করবেন। অর্থাৎ আপনি সামহাউ টাকাটা ম্যানেজ করবেন।
এক্স্যাক্টলি, যে কোনো ভাবে ওই জিনিসটা পাওয়ার আপনি ব্যবস্থা করবেন। সো আমাদেরকে যখন আমরা বলবো এই পণ্যটার কথা, তাকে সেইভাবেই আসলে আমাকে বলতে হবে যে তার যাতে সেই পণ্যটা সেরকম জরুরি দরকার আছে সেইভাবে আপনি তাকে উপস্থাপন করবেন। লেটস সে একজনের ডায়াবেটিস আছে বা একজনের হার্ট ডিজিজ রয়েছে, তিনি সত্যিকার ভাবে তার সেই সমাধানটা চান। এখন সে তাকে যদি ফিল করাতে পারেন, বিশ্বাস করাতে যদি পারেন, তাহলে কি বিশ্বাস যদি করাতে পারেন তাহলে আপনি অবশ্যই বিশ্বাস যদি তাকে করাতে পারেন, অবশ্যই আপনি কি বিশ্বাস করাতে পারলে সে কিন্তু এটা ব্যবহার করবে, অবশ্যই সে ব্যবহার করবে, কোনো উপায় নাই ব্যবহার না করে ম্যানেজ করবে যে কোনো ভাবে, কারণ তার কাছে সেই পেইনটা খেয়াল রাখতে হবে। আমরা যখন প্রোডাক্টের প্রেজেন্টেশন দেব, খেয়াল রাখতে হবে তার সেই পেইনটা নিয়ে আপনাকে বারবার, তার সেই পেইনটা নিয়ে আপনাকে বারবার কথা বলতে হবে, পেইনটা নিয়ে আপনাকে তাকে বারবার কথা বলতে হবে। সো মতির ভাই, এটাই হচ্ছে গিয়ে আমার লাস্ট মেইন সাউন্ড, আর কিছু করার নেই। হয়তো আপনার ডিভাইসে কোনো ইস্যুস থাকতে পারে, যাই হোক প্রবলেমস থাকবে, তারপর আপনারা রিক্যাপে আপনারা সেটা ক্লিয়ার করে নিতে পারবেন। আশা করি খুব ভালো সাউন্ড আসছে, অনেকেই শুনতে পাচ্ছেন, নেটওয়ার্ক কানেকশনের কারণে হয়তো সাউন্ড ব্রেক করতে পারে। তো যাই হোক, আমরা কয়েকটা শব্দের ব্যবহার আমরা শুনেছিলাম। হ্যাঁ, যে কোনো ভাবে ম্যানেজ করবেন, ম্যানেজ করে নিতে হবে। সো প্রোডাক্টটা বলার আগে আমরা যে ম্যাজিক ওয়ার্ডের ব্যবহার বলেছিলাম সেটা হচ্ছে সবাই বলে, সবাই জানে, তারপরে পণ্যের নামটা বলতে হবে, তারপর এর অনেক উপকারিতা আছে। বেশিরভাগ মানুষ বলে পণ্যের ব্যবহার বা এটা খেয়ে তার সেই সমস্যা হয়েছে, এগুলো আপনারা আলোচনা করেছেন। রেকর্ডিংটা অলরেডি পেয়ে গেছেন অনেকে, রেকর্ডিংটা পেয়ে গেলে আপনারা সেটা রেকর্ডিংটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, লাস্ট টাইম উদাহরণ দিয়েছিলাম, এই সবাই বলে, সবাই জানে, বেশিরভাগ মানুষ বা অধিকাংশ মানুষ, আপনি চাইলে আমি, এই 4টা বাক্য দিয়ে কিভাবে আপনার কথাকে ম্যানিপুলেট করবেন, অর্থাৎ মানুষকে খুব সহজে তার ট্রাস্টটা বিল্ড আপ করবেন, এটা ছিল আমাদের গতবারের আলোচনার বিষয়। সবাই বলে অ্যালোভেরা জেলের অনেক উপকারিতা আছে। বেশিরভাগ মানুষ বলে অ্যালোভেরা জেল ব্যবহার করলে গ্যাস্ট্রিকের খুব দ্রুত সমাধান হয়। তার মানে হচ্ছে আপনার প্রসপেক্টের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, খুব চমৎকার উপকার হয়। আপনি চাইলে আপনাকে এই ব্যাপারে আমি আরো বিস্তারিত বলতে পারি, দ্যাটস অল। আপনি কি বলেন? হ্যাঁ বলেন, আমাকে একটু আরো ডিটেইল বলেন এটা কিভাবে কাজ করে। বলতে বলতে তখন আপনি দামের কথাটা বলবেন, ঠিক একই ভাবে দামের আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, সেই দামের উদাহরণটা কি ছিল? তৃতীয় ধাপে এটা বলে, দামের কথা বলে আপনি তৃতীয় ধাপে কি করবেন? সরল ভাষায় পণ্যের বেনিফিটটা ব্যাখ্যা করবেন, মানে সাধারণ ভাষা আপনি যতটুকু জানেন সেই ভাষায়। তারপরে তাকে আপনার ওয়েবসাইট, এই প্রোডাক্টের ব্যাপারে কোনো চতুর্থ ধাপ, কোনো টেকনিক্যাল তথ্য জানানোর দরকার হলে আপনি তাকে আমাদের ওয়েবসাইট, কালকে দেখিয়েছিলাম এরকম একটা আপনার প্রেজেন্টেশন ওয়েবসাইট থাকবে, সেখানে আপনি তাকে পাঠিয়ে দিতে পারেন, বা কোনো একটা ইউটিউবের ভিডিও দিতে পারেন, বা আমাদের আমরা যখন নেক্সট গোয়িং ফরওয়ার্ড আমরা কি করব, গোয়িং ফরওয়ার্ড কিন্তু আমরা এই প্রোডাক্টের সেমিনার করতে থাকবো, সেগুলো রেকর্ডিং থাকবে, আপনি চাইলে তাকে ওরকম একটা সেশনের ভিডিও আপনি দিয়ে দিতে পারেন। সো ম্যাজিক ওয়ার্ড অফ বেশিরভাগ মানুষ ব্যবহার করে আমরা কিভাবে আমাদের কথার মধ্যে নিয়ে আসবো। বেশিরভাগ মানুষ, এটা হচ্ছে মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেমন বেশিরভাগ মানুষ 2cc নিয়ে মানে শুরু করে। সো এই শব্দগুলো বেশিরভাগ মানুষ, আপনি চাইলে আমি, বা আমি চাইলে আপনি, এই জিনিসগুলো আমরা বারবার ব্যবহার করবো আমাদের কথার মাঝে, তাহলে দেখবেন যে এটা আমাদের চলে আসবে। বেশিরভাগ মানুষ প্রতি মাসে অন্তত 5cc রিটেল করে। বেশিরভাগ মানুষ অ্যালোভেরা জেল খেয়ে ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে। বেশিরভাগ মানুষ RG+ খেয়ে হার্ট ভালো রাখে। সো এই ধরনের কথাগুলো আমরা তাদেরকে বলবো। সো রিক্রুটিং এর ক্ষেত্রে এটা আফটার প্রেজেন্টেশন অর ক্লোজিং, আমরা একটু পরে ক্লোজিং আলোচনা করব। আমরা আলোচনা করেছিলাম বেশিরভাগ মানুষ যারা ফরএভারে বিজনেস শুরু করেন, কারণ তারা দেখে মাত্র 30,000 টাকা দিয়ে পণ্য কিনে এই ব্যবসাটা শুরু করা যায়। কিছু মানুষ বলে কি 28,000 টাকা অনেক বেশি, বাট অল্প দিয়েও শুরু করা যায়। সো এভাবে আপনি আপনার প্রসপেক্টের সাথে প্রেজেন্টেশনের পরে এই অবজেকশনস গুলো আগে থেকেই হ্যান্ডেল করে দিতে পারেন। আমরা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলি যে দামের অবজেকশনটা আপনি আগে থেকে কিভাবে এলিমিনেট করেন। লেটস সে ফর এক্সাম্পল, বেশিরভাগ মানুষ যারা অ্যালোভেরা জেল ব্যবহার করেছে এবং এর উপকারের কথা সবাই বলে বেড়ায়, কারণ তারা দেখে এই দামে প্রতিদিন একজনের সিগারেটের খরচের চেয়েও কম। সো আপনার স্বাস্থ্য যদি ভালো রাখতে চান,
তাহলে আপনি অবশ্যই এটা খুবই চমৎকার উপকার করবে। কিছু মানুষ এগুলো জানার পরেও ব্যবহার করতে চায় না, কারণ হয়তো তাদের বিশ্বাস করতে কষ্ট হয় বা অনেকের সামর্থ্য থাকে না। কিন্তু আপনি চাইলে একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন। সো দ্যাটস হাউ আপনি আগে থেকেই এই দামের বিষয়টা আপনি তাদেরকে বলে দিতে পারেন। সো এই ছিল বিষয়। সো নাও অফিশিয়ালি আমরা আজকে 4টা স্কিলস নিয়ে আলোচনা করলাম। 3টা স্কিলস, মেইন স্কিলস, যেটা হচ্ছে প্রসপেক্টিং, তারপর হচ্ছে গিয়ে প্রসপেক্টিং এর পরে কি একটু বলবেন? প্রসপেক্টিং এর পরে কি আছে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা জানেন কিনা। নাম্বার 1 স্কিলস হচ্ছে প্রসপেক্টিং। নাম্বার 2 ইনভাইটেশন, ইয়েস। নাম্বার 3 প্রেজেন্টেশন। এই 3টি পর্ব আমরা খুব ভালোভাবে শেষ করেছি। আজকে স্কিলস নাম্বার 4, সেই 7টা স্কিলসে, সেটা হচ্ছে ক্লোজিং স্কিলস। অর্থাৎ আপনি কিভাবে সঠিকভাবে ক্লোজিং করবেন। মানে ক্লোজিং মানে কি? ক্লোজিং মানে হচ্ছে আলটিমেটলি একজনকে প্রেজেন্টেশন দেখিয়েছেন বা অলরেডি ফরএভারের সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছেন এবং প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে দিয়েছেন, এবং নাও তাকে আপনি ক্লোজ করবেন। ক্লোজ মানে হচ্ছে তাকে রাজি করাবেন বা সে সিদ্ধান্ত নেবে। এটা সো সিদ্ধান্ত নেওয়ার পূর্বাবস্থায় হচ্ছে গিয়ে ক্লোজিং। ক্লোজিং এর সবচেয়ে বড় একটা সিক্রেট হলো, একটু নোট করে রাখেন, এটা হয়তো আমার মুখ দিয়ে সবসময় বের হয় না। ক্লোজিং এর সবচেয়ে বড় সিক্রেট হলো আপনার প্রসপেক্টের পেইন কতটুকু আপনি বুঝতে পেরেছেন। পেইন মানে হচ্ছে সমস্যা। আপনার প্রসপেক্টের পেইন আপনি কতটুকু বুঝতে পেরেছেন, এবং সেই পেইন নিয়ে যদি বারবার কথা বলেন, তাহলেই সে বুঝতে পারবে যে না, এটা আমার জন্য দরকার আছে, এই বিজনেস আমার জন্য দরকার আছে, অথবা এই পণ্য আমার জন্য দরকার আছে। সো ক্লোজিং মানে হচ্ছে আলটিমেটলি তাকে ডিসিশন মেকিং এ হেল্প করা, মানে একজন মানুষকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সহযোগিতা করা। এটাকেই ক্লোজিং বলা হয়। ক্লোজিং মানে টুপি পরানো না, মানে ক্লোজিং মানে যে কোনো ভাবেই হোক তাকে প্রোডাক্ট গোছিয়ে দেওয়া বা জয়েনিং করানো, এটা নয়। ক্লোজিং মানে হচ্ছে যে তাকে মানসিকভাবে সহযোগিতা করা, যাতে সে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে আমাদের ব্যবসার জন্য এবং আমাদের প্রোডাক্টের জন্য। সো এই সঠিক সিদ্ধান্ত সে কিভাবে নেবে, সেটার জন্য ন্যাচারাল বাই প্রোডাক্ট অফ ফলোইং আপ, মানে প্রফেশনাল মাইন্ডসেট যেটা থাকতে হবে, সেই মাইন্ডসেটের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে কি থাকতে হবে। আপনাকে অবশ্যই ন্যাচারালি, অর্থাৎ আপনি যেরকম আছেন সেরকমই আপনাকে থাকতে হবে। মানে হচ্ছে ক্লোজিং করার সময় আপনার যদি ক্যারেক্টার আপনি চেঞ্জ করে দেন, অর্থাৎ আপনি অন্য রকমের মানুষ হয়ে যান, আপনি তাকে বারবার পুশ করছেন, এইরকম যদি হয়ে যায়, তাহলে কিন্তু তিনি সেটা ধরতে পারবেন। সো আপনি ন্যাচারাল থাকতে হবে, অর্থাৎ আপনি যেরকম ক্যারেক্টারে আছেন সেরকম থাকতে হবে। এক্সপোজার টু এক্সপোজার মানে হচ্ছে বারবার তার সাথে দেখা করতে হবে। হয়তো ওই দিনই প্রেজেন্টেশন দেখি ইনি হয়তো সিদ্ধান্ত নেবেন না, বারবার তার সাথে আপনি দেখা করতে হবে, কথা বলতে হবে, দেখা করতে হবে, কথা বলতে। এটা কি বলা হয়? এক্সপোজার টু এক্সপোজার। তারপর গোল অফ এডুকেশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং। ক্লোজিং এর সবচেয়ে আরেকটা মেইন পার্ট হচ্ছে, আমাদের ক্লোজিং এর সময় সবচেয়ে বড় গোলটাই হচ্ছে তিনি সঠিকভাবে জিনিসটা বুঝতে পেরেছেন কিনা সেটা নিশ্চিত হওয়া এবং তার প্রশ্নের জবাবগুলো দেওয়া। তার মানে তাকে আরো ইনফরমেশন প্রোভাইড করা। এবং নিড গুড পোস্চার। গুড পোস্চার মানে হচ্ছে যে আপনি যখন তার সাথে কথা বলবেন প্রেজেন্টেশনের পরে, আপনার এনার্জি যাতে ভালো থাকে, আপনার অ্যাপিয়ারেন্স, আপনার কথার মধ্যে যে উৎফুল্লতা, এই জিনিসগুলো যাতে ভালো থাকে। এবং নিড টু আস্ক গুড কোয়েশ্চেন্স মানে হচ্ছে যে আপনাকে ভালো কোয়েশ্চেন্স গুলো করতে হবে, সঠিকভাবে তাকে কোয়েশ্চেন্স করতে হবে। সো বাংলায় যদি আমরা একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে কথা বলবেন, অত এক্সাইটেড হওয়ার কোনো কারণ নাই। তারপরে হচ্ছে বারবার তার সাথে যোগাযোগ স্থাপন করবেন। যোগাযোগ মানে হচ্ছে এই না যে ভাই আপনি কেন জয়েন করেন নাই বা কবে জয়েন করবেন, এই ধরনের কথা নয়। যোগাযোগ মানে হচ্ছে সিম্পলি আপনি তাকে প্রসপেক্টিং করছেন, আবার প্রসপেক্টিং এ চলেছে, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই তিনিই আপনাকে বলবেন যে ভাই আমার একটু সময় নিচ্ছি, আমার এই প্রবলেমস আছে, এই ইস্যুস আছে,
তাহলে আপনি প্রবলেমস গুলো ফাইন্ড আউট করতে পারবেন, অর্থাৎ তিনি কেন সময় নিচ্ছেন সেটা তিনি আপনাকে বলে দেবেন। তারপর হচ্ছে আপনার লক্ষ্য হলো তাকে পণ্য বা ব্যবসা সম্পর্কে তথ্য জানানো। খেয়াল রাখতে হবে, ক্লোজিং এর জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাকে আমাদের পণ্য বা ব্যবসা সম্পর্কে তথ্য জানানো। অলরেডি যা জেনেছেন উনি, তার বাইরে যদি উনি কিছু জানতে চান তাহলে সেই জিনিসটা তাকে হেল্প করা, তাকে সেটা জানানো। তারপর হচ্ছে কথা বলার সময় প্রাণবন্ত থাকা। প্রাণবন্ত মানে হচ্ছে আপনার উচ্ছলতা থাকবে কথা বলার সময়, এবং অবশ্যই ভালো প্রশ্ন করতে হবে। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। সো আমি আবার একটু রিক্যাপ করছি, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? আমাকে একটু ফিডব্যাক জানাবেন, কারণ আপনাদের কারো কোনো রেসপন্স দেখছি না। রিয়াদ ভাই, মাহমুদুল হাসান ভাই শুনতে পাচ্ছেন? ভেরি গুড। ওকে, স্বাভাবিকভাবে কথা বলুন, বারবার যোগাযোগ করতে হবে। আপনার লক্ষ্য হলো পণ্য বা ব্যবসা সম্পর্কে তাকে কি করা? পণ্য বা ব্যবসা সম্পর্কে তাকে তথ্য জানানো। এটাই হচ্ছে কি আমাদের মূল কাজ। আর কথা বলার সময় সবসময় প্রাণবন্ত থাকা, পজিটিভ থাকা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা কথা বলার সময় কি থাকতে হবে? আপনি যখন ফরএভারের কথা বলবেন, ফরএভারের প্রোডাক্টের কথা বলবেন, বিজনেসের কথা বলবেন, তখন কি থাকতে হবে বলেন? মুখে একটা জিনিস সবসময় লাগায় রাখতে হবে কথা বলার সময়। ক্লোজিং দেওয়ার সময় মুখে সবসময় একটা জিনিস লাগিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে অট্ট হাসি না, হা 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 হাসি না, সুন্দর স্মাইল থাকতে হবে, চোখে মুখে প্রাণবন্ততা বুঝতে হবে। এক্স্যাক্টলি আজিজুল্লাহ ভাই, মুখে হাসি থাকতে হবে। হাসি আবার মুচকি হাসি না, এরকম হাসি না, মৃদু হাসি না, রাইট? মানে খুব সুন্দরভাবে সে যাতে বুঝতে পারে আপনি খুব এক্সাইটেড। মৃদু হাসি থাকতে হবে ডেফিনেটলি। স্মাইল এন্ড এনার্জি, কারণ আপনি যখন স্মাইল করবেন আপনার চোখ কিন্তু উপরে উঠে যায়। দেখেন আপনি যখন হাসছেন না, দেখেন আমি আমি এখনো মুখে হাসি নাই। হ্যাঁ ভাই বলেন, কেমন লাগলো ভাই? ভালো লাগছে? কোন জিনিসটা ভালো লাগছে? কবে জয়েন করবেন? আপনার কি প্রশ্ন আছে একটু বলেন, আমি আপনাকে জানাই দেব। সো এটা হচ্ছে মানে স্বাভাবিক বিষয়, আমরা বেশিরভাগ সময় যেটা খেয়াল রাখি না। বাট নাও দেখেন ভাই, আজকে যে প্রেজেন্টেশনটা দেখলেন ভাই, কেমন লাগলো আপনার কাছে? হ্যাঁ, মেয়েরা মোনালিসা হাসি দিতে পারেন, ছেলেরা মোনালিসা হাসি দিতে পারবে না। সে জায়গা থেকে মানে সোজা কথা, আপনার এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছেন। মানে এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সে আপনার চোখে মুখে দেখবে আপনার ভাষাটা কি, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কি। আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি কনভিন্সিং, মানে তাকে আপনি পটাইতে চাচ্ছেন, নাকি তার পকেট থেকে টাকা খসাতে চাচ্ছেন, নাকি তাকে একটা কিছু গছাইতে চাচ্ছেন। বাট আপনার মুখে যদি হাসি থাকে, সে বুঝতে পারবে আপনিও কিন্তু এটা আপনার জীবনের জন্য অ্যাপ্লাই করছেন। হ্যাঁ, শাহরুখ খানের মতো স্মাইল দেওয়া যাবে না। লেটস সে যে বলেছেন শাহরুখ খান স্মাইল, কে বলেছেন? হুমায়ুন ভাই। আপনি হুমায়ুন ভাইয়ের মতো স্মাইল দিতে হবে, নট শাহরুখ খান। আবার ফারুক ভাইয়ের মতো স্মাইল দেওয়া যাবে না, কারণ ফারুক ভাইয়ের স্মাইল আবার অনেকের পছন্দ নাও হইতে পারে। এই জন্য আপনার স্মাইল আপনাকেই দিতে হবে। প্র্যাকটিস করবেন বাসায় আয়নার সামনে, যে আপনার স্মাইল কিরকম হয়, আপনার দেখতে থাকে কেমন হয়। যাই হোক, আপনার এনার্জি থাকতে হবে, প্রাণবন্ত থাকতে হবে, এবং ভালো প্রশ্ন করতে হবে। এই ভালো প্রশ্নের ব্যাপারে আমরা মানে কি কি প্রশ্ন করলে আলটিমেটলি একজন ক্লোজার বা একজন ক্লোজার হিসেবে, এখন আপনার দায়িত্ব হচ্ছে ক্লোজার। এখন আপনার দায়িত্ব হচ্ছে গিয়ে সঠিক প্রশ্ন করে তাকে আমরা এই মাইন্ডসেটে নিয়ে আসবো, অর্থাৎ তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সহযোগিতা করব। এই 4 কোশ্চেন্স ক্লোজ করা হবে। কারণ হাউ মাচ মানি, কেউ যদি এই বিজনেসটা দেখে নিশ্চয়ই কিসের জন্য করবে, সে তার মনে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কত টাকা লাগে এই বিজনেসটা শুরু করতে, বা এই পণ্যটা কিনতে কত টাকা লাগে, এবং কিংবা সে কত টাকা এই বিজনেস থেকে আয় করতে চায়। সেটা সে লেটস সে তার যদি এক্সপেকটেশন থাকে যে সে মাসে 20,000 টাকা আর্ন করবে, 40,000 টাকা আর্ন করবে, বা 1 লাখ টাকা আর্ন করতে চায়,
সেই টাকাটা কি এই বিজনেসের মাধ্যমে সে আর্ন করতে পারবে কিনা, এইটা সে ঘুরপাক করতে থাকে তার মাথায় প্রেজেন্টেশন দেখার পর। সো আপনার কাজ হচ্ছে ওই প্রশ্নটার অবচেতন উত্তর দিয়ে দেওয়া, অবচেতন ভাবে, মানে 90%-এ তাকে তার প্রশ্ন করার আগেই আপনাকে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়া। এটা হচ্ছে 4 কোয়েশ্চেন্স ক্লোজ বলা হয়। এই প্রশ্নগুলো আপনারা জেনে রাখবেন, নোট করে রাখবেন। তারপর হচ্ছে হাউ মেনি আওয়ার্স পার উইক, তার মানে তার কাছ থেকেও একটা কমিটমেন্ট আপনি নিয়ে নেবেন ক্লোজিং এর সময় বা যখন প্রেজেন্টেশন হয়ে যাবে, গল্প করার সময়, কথা বলার সময়। সেটা হচ্ছে সে যদি এই ব্যবসাটা করতে চায়, টাকা যদি সত্যি আর্ন করতে চায়, লেটস সে ফর এক্সাম্পল আপনি ক্লোজিং প্রেজেন্টেশন দেখেছেন, আমি আপনাকে প্রশ্ন করতে পারি যে ভাই যে আপনি এই ব্যবসা থেকে আপনার চাহিদা কত? আপনি বলবেন যে ভাই আমি মাসে 1 লাখ টাকা আর্ন করতে চাই। ফাইন, 1 লাখ টাকা আর্ন করতে চান, তাহলে আমি তাকে প্রশ্ন করতে পারি যে ভাই বর্তমানে আপনি কত টাকা আর্ন করছেন? সে বলবে যে বর্তমানে এই তো এরকম আছি। তাহলে একটু চিন্তা করে দেখেন, আপনি যদি বর্তমানে কতক্ষণ সময় দেন আপনার এই কাজে বা আপনার ব্যবসায় বা আপনার চাকরিতে। সে বলবে যে আমি 50,000 টাকা বা 30,000 টাকা স্যালারি পাই, এই স্যালারি থেকে আমার সারাদিন 9 to 5 জব করতে হয়, এই কাজ করতে হয়। তাকে বলতে দিন। তখন তাকে আপনি বলবেন আপনি কি মনে করেন যে এই বিজনেসে 1 লাখ টাকা আপনি আর্ন করতে চান, তাহলে 1 লাখ টাকা আর্ন করার জন্য আপনি কতটুকু সময় আপনি এই বিজনেসের জন্য দিতে পারবেন। নাও সি, তখন কিন্তু সে ভাববে যে আমি সারা দিন সারা বছর এত বছর ধরে কাজ করে এখানে কি করছি, 30,000 টাকা আর্ন করছি, আর আমি খুব সহজে বলে দিলাম যে এখানে কি করতে হবে আমাকে। এখানে আমি যদি 1 লাখ টাকা আর্ন করতে চাই আমাকে কতটুকু সময় দিতে হবে। তখন সাইকোলজিক্যালি কিন্তু সে বলবে যে না, এখানে কাজ ইনভলভ আছে, আমার শুধু এখানে জয়েন করলেই হবে না। তখন কিন্তু সে উৎসাহ পাবে যে না, দিস ইজ আ রিয়েল থিং। তখন আপনি তাকে নেক্সট পর্যায়ে যে জিনিসটা রয়েছে তাকে সেই জিনিসটা বলবেন যে কত ঘন্টা তাকে এখানে কাজ করতে হবে তার সেই ইনকাম গোলটা মিট করার জন্য। তারপর হাউ মেনি মান্থস, কত মাসের মধ্যে আপনি এই ইনকামে পৌঁছাতে চান। লেটস সে আপনি যদি 1 লাখ টাকা আর্ন করতে চান, কয় বছরের মধ্যে চান বা কয় মাসের মধ্যে আপনি মনে করেন যে আপনি সেখানে যেতে চান। সো এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আপনি যখন করবেন তখন তার একটা গোল সেট আপ হবে অবচেতন মনে। 10%-এ না, 90%-এ যে তাকে প্রশ্নতে হিট করছেন। হ্যাঁ, আমি ব্যবসাটা করব নিশ্চয়ই, আমি মাত্র 30,000 টাকা আর্ন করি 10 বছরের অভিজ্ঞতা দিয়ে, আর এই ব্যবসাতে নিশ্চয়ই যদি আমি 1 লাখ টাকা আর্ন করতে চাই আমাকে কিছুটা সময় দিতে হবে এবং আমার একটা গোল সেট আপ করতে হবে। আমি চাইলেই এখন থেকেই আসলে টাকা ইনকাম করতে পারবো না। সো এই মানসিকতাটা কিন্তু তখনই তার তৈরি হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় প্রবলেমস কি দেখেন, আপনারা এখানে যারা প্রত্যেকেই আছেন, 63 জন আছেন, অনেকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছেন, অনেকেই হয়তো ব্যবসা বন্ধ করে দিয়েছেন। কি কারণে? কারণ জয়েন করার সময় হয়তো যিনি আপনাকে জয়েন করিয়েছেন এই কঠিন সত্যগুলো আপনাকে এক্সপ্লেইন করেনি বা এই জিনিসগুলো আপনাকে বলেনি যে ভাই আপনি কত টাকা কামাতে চান, কেন আসবেন এই বিজনেসে, কেন করবেন। কোয়ালিফাই করা, জয়েন করার আগেই তাকে কোয়ালিফাই করা না। কিন্তু আমাদের উদ্দেশ্য কি থাকে? আমাদের বেশিরভাগ মানুষের উদ্দেশ্য থাকে ভাই কোনো রকমের জয়েন করলেই হইলো 2 টাকা কমিশন পাবো। আর এই কাজ করতে করতে গিয়ে যখন আপনি যাদেরকে জয়েন করাচ্ছেন 2, 4, 5 মাস পরে তারা আর কোনো কাজ করছেন। প্রথম একটু এক্সাইটমেন্ট থাকে, তারপরে দেখে যে না, এখানে অনেক কাজ করতে হয়, এখানে অনেক কিছু শিখতে হয়, মানুষ এইটা বলে, মানুষ সেইটা বলে, এই বিভিন্ন ধরনের অবজেকশনস চলে আসে। কারণ আপনার তো স্কিলস নাই, আপনাকে ক্লোজিং দেওয়ার সময় কিন্তু মানসিকভাবে সেট করে দেওয়া হয়নি। বাট ভবিষ্যতে আপনি যখন কাউকে প্রেজেন্টেশন দেখাবেন, এই বিজনেসের জন্য নিয়ে আসবেন, তাকে কিন্তু ক্লোজিং এর আগেই, জয়েন করার সময়ে আপনি অবচেতন মনে তাকে বলে দিচ্ছেন যে ভাই আপনি যদি এই বিজনেসে জয়েন করবেন ডেফিনেটলি আপনি টাকা আর্ন করতে পারবেন, লক্ষ লক্ষ মানুষ টাকা আর্ন করছে, আপনিও পারবেন, কিন্তু এটার জন্য আপনাকে কিছু ত্যাগ করতে হবে, আপনাকে কিছু সময় দিতে হবে, আপনাকে কাজ করতে হবে। আপনি জয়েন করলেই লাখ টাকার ইনকামে পৌঁছাবেন না, আপনাকে শিখতে হবে, সময় দিতে হবে। সো এই জিনিসগুলো অবচেতন মনে কিন্তু তার ঢুকে যাবে আপনি যখন এই ক্লোজিং কোয়েশ্চেন্স গুলো আপনি করবেন। মামুন চৌধুরী ফ্রম মালয়েশিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ মামুন ভাই আমাদের সাথে থাকার জন্য।
অনেক অনেক সাদর আমন্ত্রণ আপনাকে। সো ইফ আই উড ইউ, তার মানে যদি আমি আপনাকে এই চিন্তা কোশ্চেন করে তারপরে শেষের যে ইফ আই উড, আমি যদি আপনাকে এক্সপ্লেইন করি যে আপনি 5,000 টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকা কামাতে চান, আপনি কিভাবে সেটা করতে পারবেন। আমরা একটু বাংলায় আলোচনা করি। লেটস সে একজন প্রেজেন্টেশন দেখে ফেলেছেন, দেখে ফেলার পরে তাকে আমি বলবো যে ভাই যতটুকু দেখেছেন তাতে আপনার কি মনে হয়েছে। তিনি বলবেন যে হ্যাঁ দেখে তো খুবই ভালো মনে হলো, আসলে মানে অনেক বিষয় আছে এখানে, তারপরেও একটু দেখতে হবে, আরো একটু আমার প্রশ্ন আছে। তখন আপনি জেনে গেলেন যে তার কিন্তু আরো অনেক প্রশ্ন আছে। হ্যাঁ বলেন আপনি কি প্রশ্ন আছে, কি জানার আছে, আমি আপনাকে হেল্প করব। তবে বলেন যে বিষয়টা চমৎকার তাই না, আলটিমেটলি অপরচুনিটিটা বেশ মানে ভালো। আপনার কোন পার্টটা ভালো লেগেছে প্রেজেন্টেশনের মধ্যে, আপনার কোন অংশটা ভালো লেগেছে, ভাই প্রেজেন্টেশন কেমন লাগলো, এই প্রশ্নটা আমরা করব না। সুন্দর প্রশ্ন করব, ভালো প্রশ্ন করে আমরা করব কি যতটুকু দেখেছেন তাতে আপনার কি মনে হয়েছে ভাই বা আপা বা এক্স ওয়াই জেড। তখন কিন্তু তার সে প্রশ্ন আপনাকে, প্রশ্ন থাকলে সে প্রশ্ন আপনাকে করবে, হ্যাঁ আমি ভাই ওই পার্টটা বুঝি নাই, ওই পার্টে আমার কিছু প্রশ্ন আছে, ওই পার্টটা আমার একটু কেমন জানি মনে হয়েছে। তখন আপনি তাকে প্রশ্নের উত্তর দিবেন। দিস ইজ আ ক্লোজিং পার্ট। এজন্য এটা হচ্ছে প্রেজেন্টেশনের পরে আমি বলছি। নাও বিষয়টা চমৎকার তাই না, আপনি তাকে বলবেন সাথে সাথে যে বিষয়টা চমৎকার বা অপরচুনিটিটা ফরএভারে আপনার কাছে কেমন লাগলো, মার্কেটিং প্ল্যানটা খুব ভালো। কোন পার্টটা প্রেজেন্টেশনের আপনার ভালো লেগেছে। আপনি যে 25 মিনিটের প্রেজেন্টেশনটা দেখেছেন, যদি ইউটিউবের হয়, যদি সেমিনারের হয়, এই সেমিনারটা যে আপনি দেখেছেন, এই সেমিনারের কোন অংশটা আপনার পছন্দ হয়েছে বা কোন অংশটা আপনার ভালো লেগেছে, প্রোডাক্টের অংশটা নাকি ব্যবসার অংশটা। তাকে উত্তর দিতে দিন, হ্যাঁ আমার ব্যবসার অপরচুনিটি বেশি ভালো লেগেছে বা প্রোডাক্টের অনেক কিছু বাকি রয়েছে, আরো প্রোডাক্টের সম্পর্কে একটু জানার আগ্রহ রয়েছে। তখন কিন্তু আপনি তাকে আইডেন্টিফাই করতে পারবেন অ্যাকচুয়ালি সে প্রেজেন্টেশনটা দেখে কোনটার প্রতি তার ইন্টারেস্ট বেশি, তার ব্যবসা করার প্রতি ইন্টারেস্ট বেশি নাকি তার প্রোডাক্ট গুলো সম্পর্কে তার ইন্টারেস্ট বেশি। সেই অনুযায়ী তাকে আপনি তার প্রশ্নগুলোর আপনি উত্তর তাকে দিতে পারেন। সো খেয়াল রাখতে হবে আমরা যখন ক্লোজিং করব, এই ক্লোজিং স্কিলস এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সঠিক প্রশ্ন করা। আর সঠিক 4টা বিষয় যে জিনিসটা আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় লেখা আছে, সেটা হচ্ছে যতটুকু দেখেছেন, যা দেখেছেন আপনার তাতে কি মনে হয়েছে। সাইকোলজিক্যালি একজন তখন কিন্তু আপনাকে বলবে হ্যাঁ ভালো বা খারাপ, বা কোন পার্টটা আপনার খারাপ লেগেছে যদি খারাপ করে, বা কোন অংশটা আপনার ভালো লেগেছে, প্রোডাক্টের অংশটা ভালো লেগেছে নাকি ব্যবসার অংশটা ভালো লেগেছে। আমাদের প্রেজেন্টেশনে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে গিয়ে কিসের, প্রোডাক্টের বিষয়, আরেকটা হচ্ছে গিয়ে বিজনেসের বিষয়। এই দুইটা ছাড়া কিছু নাই, কিন্তু খেয়াল রাখতে হবে প্রোডাক্ট এবং বিজনেস, এই দুইটার বিষয়ে আপনি প্রশ্ন করবেন যে কোন পার্টটা আপনার ভালো লেগেছে। নাও যখন সে বলবে হ্যাঁ প্রোডাক্টের পার্টটা আমার ভালো লেগেছে, আচ্ছা ওই প্রোডাক্টটা সম্পর্কে আমরা একটু ডিটেইল বলেন তো, ওই প্রেজেন্টার বলছিল যে এটা ব্যবহার করলে এই হয়, তাহলে ইমিডিয়েটলি আপনি বুঝে নেবেন যে তার অ্যাকচুয়ালি প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্ট বেশি। তখন আপনি তাকে প্রোডাক্টের দিকে ড্রাইভ করবেন। আচ্ছা ঠিক আছে আপনি প্রোডাক্টটা ট্রাই করেন, তারপর বিজনেসের পার্টটা সেই বলবে যে তার কোনটা প্রয়োজন। এখন তাকে আবারও ওই যে ইনভাইটেশনের উপর ডিপেন্ড করবে বা প্রসপেক্টিং এর উপর ডিপেন্ড করবে। এই ক্লোজিংটা আবারও প্রসপেক্টিং এর সাথে ওতপ্রোতভাবে রিলেটেড, কারণ আপনি যখন তাকে প্রসপেক্ট করেছেন, প্রেজেন্টেশনটাতে দাওয়াত দিয়েছেন, তার কোন পেইনটা সমাধান করার জন্য দাওয়াত দিয়েছেন, তার অর্থনৈতিক সমস্যার জন্য দাওয়াত দিয়েছেন নাকি তার শারীরিক সমস্যা সমাধানের জন্য প্রেজেন্টেশনটার জন্য দাওয়াত দিয়েছেন। সো দেখেন খুব ইম্পর্টেন্ট বিষয়, ওই প্রসপেক্টিং থেকেই কিন্তু আজকের এই ক্লোজিংটা আপনার কত সফল হবে সেটা নির্ভর করবে, রাইট। সো প্রসপেক্টিং এর উপরে ডিপেন্ড করবে যে আপনার উদ্দেশ্য কি ছিল তাকে এই প্রেজেন্টেশনে নিয়ে আসার। সো এই জিনিসটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা মানুষকে আপনি যখন কথা বলছেন বা প্রেজেন্টেশনে দাওয়াত দিবেন বা ব্যবসার জন্য দাওয়াত দিবেন, তার কোন সমস্যাটা সমাধানের জন্য আপনি তাকে দাওয়াত দিচ্ছেন, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট।
তার অর্থনৈতিক বিজনেস, নাকি তার শারীরিক সমস্যা বা প্রোডাক্ট দিয়ে লিড করছেন, সেটার উপর ডিপেন্ড করবে আপনার ক্লোজিং এর সফলতা। সো এই হচ্ছে গিয়ে ক্লোজিং এ 4টা কোশ্চেন আপনি প্ল্যান করবেন। প্রফেশনাল আস্ক লিডিং কোয়েশ্চেন্স, মানে কি প্রফেশনালরা সবসময় এই ধরনের প্রশ্ন করে। লেটস সে ফর এক্সাম্পল, যতটুকু দেখেছেন তাতে আপনার কি মনে হয়েছে, বিষয়টা চমৎকার তাই না, তারপর কোন পার্টটা আপনার ভালো লেগেছে, প্রোডাক্টের পার্ট নাকি বিজনেসের পার্ট। সো এই আলোচনাটা করলে আপনার তখন কি হচ্ছে, তখন তাড়াতাড়ি সেই জায়গাটাতে চলে আসবে। যারা প্রশ্ন করছেন আমি অবশ্যই আপনাদের প্রশ্ন অ্যাড্রেস করব, আমাদের স্লাইডগুলো শেষে আমরা সমস্ত প্রশ্ন অ্যাড্রেস করব। নাও 4 কোয়েশ্চেন্স ক্লোজের মধ্যে 4টা কোয়েশ্চেন্স আমরা বলেছিলাম মানি দিয়ে লিড করা, অর্থাৎ হাউ মাচ মানি, সো কত টাকা সে আর্ন করতে চায়। এটা যদি বিজনেসের ক্ষেত্রে ক্লোজিং হয়, হাউ মাচ মানি সে আর্ন করবেন। লেটস সে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা কিভাবে, মামুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সো যারা দেখেছেন এই পর্যন্ত, লেটস সে ফর এক্সাম্পল, যা দেখেছেন এই পর্যন্ত, আপনি তো ভাই মাসে 1 লাখ টাকা আর্ন করতে চেয়েছিলেন, বাট এই প্রেজেন্টেশনে যা দেখেছেন, আপনি যদি পার্ট টাইম এই বিজনেস শুরু করতে চান, তাহলে আপনার কি মনে হয় যে আপনি কত মাসে এই ইনকামে পৌঁছাবেন, বা কত ইনকাম হলে আপনার পোষাবে। তার মানে তাকে আমরা জিজ্ঞেস করছি, আপনি যতটুকু প্রেজেন্টেশন দেখেছেন, আপনার কাছে কি মনে হয় যে এই বিজনেস থেকে আপনি কত টাকা আর্ন করতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু খেয়াল করে দেখেন, খুব ইম্পর্টেন্ট স্লাইড। প্রেজেন্টেশন দেখার পরে তাকে আপনি এই প্রশ্নটা আপনাকে করতে হবে, ভাই যা দেখেছেন এ পর্যন্ত, আপনি যদি পার্ট টাইম এই বিজনেসটা করেন, কারণ আপনি জানেন সে পার্ট টাইম করবে, কারণ তার চাকরি বাকরি আছে, পার্ট টাইম যদি এই বিজনেসটা শুরু করতে চান, তাহলে আপনার কি মনে হয় যে আপনি কত টাকা এই বিজনেস থেকে ইনকাম করলে আপনার পোষাবে। আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আপনারা রেকর্ডিং এর সময় পরবর্তীতে আপনারা দেখতে পারেন। নাও যা দেখেছেন এই পর্যন্ত, যদি না, ডেফিনেটলি আমরা এই প্রশ্নগুলো করি না, কারণ এই প্রশ্নগুলো আপনি জানেন না, কারণ আপনি নেটওয়ার্ক মার্কেটিং শিখেছেন আপনার আপলাইন থেকে বা যেখান থেকেই হোক না কেন, কারণ এই প্রশ্নগুলো আমরা করি না সাধারণত। যদি করেন তাহলে আপনি রাইট পিপলটাকে পাবেন, তার মানে সঠিক লোকটাকে আপনার বিজনেসে নিয়ে আসতে পারবেন, এবং সে তার গোলের জন্য কাজ করবে। এখানে সুযোগের জন্য সে আসবে না, সে সিরিয়াসলি এই বিজনেসটাকে নেবে। সো হাউ মাচ মানি হি ওয়ান্টস টু আর্ন, সে কত টাকা আয় করতে চায়, তাকে একটা ভাইব দিতে হবে, তাকে একটা সম্ভাবনার জায়গা দিতে হবে যে ভাই যতটুকু মার্কেটিং প্ল্যান দেখেছেন, লেটস সে প্রেজেন্টেশনে আমরা আলোচনা করি, যদি আপনি বছর খানেকের মধ্যে এত টাকা আর্ন করতে পারবেন, সিনিয়র ম্যানেজার হলে এত টাকা আর্ন করা যায়, ম্যানেজার হলে এত টাকা আর্ন করা যায়, ডায়মন্ড ম্যানেজার হলে এত টাকা আর্ন করা যায়, প্রেজেন্টেশনের মধ্যে ইনকামের একটা গোল দেওয়া থাকে, তখন সেই জায়গায় সে কিন্তু রেফার করতে, ও আচ্ছা এখানে তো অনেকেই 1 লাখ টাকার উপরে আর্ন করে, এখানে তো অনেকেই মাসে 5 লাখ টাকা আর্ন করে, এখানে তো অনেকেই মাসে 1 কোটি টাকাও আর্ন করে। নাও তাকে আমি প্রশ্ন করব এখন, নাও আপনি যদি পার্ট টাইম এই বিজনেসটা করেন, তাহলে এই বিজনেস থেকে কত টাকা আসলে আপনার পোষাবে, তার মানে হচ্ছে কি আপনার কত টাকা দরকার। So that is how you lead with the right questions. So right question দিয়ে লিড করলে কি হবে, রাইট কোয়েশ্চেন দিয়ে রিড করলে সে রাইট অ্যান্সারটা এবং রাইট মাইন্ডসেট তার তৈরি হবে। দ্বিতীয় কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে হাউ মেনি আওয়ার্স পার উইক। লেটস সে ফর এক্সাম্পল উনি বললো যে ভাই আমি মাসে মোটামুটি 20,000 টাকা যদি আর্ন করতে পারি এই ব্যবসা থেকে, তাহলেই যথেষ্ট আপাতত। নাও তখন আমি তাকে প্রশ্ন করতে পারি যে ভাই বর্তমানে আপনার যে ইনকাম আছে এই ব্যবসার জন্য বা চাকরির জন্য, আপনি লেটস সে উনি 50,000 টাকা আর্ন করে বর্তমানে স্যালারি হিসেবে, আর এই ব্যবসা থেকে উনি 20,000 টাকা আর্ন করতে চায়। তো উনি আমাকে বলছেন, নাও এই ব্যবসা থেকে যদি আপনি 9 to 5 সারাদিন কাজ করে এত ঘন্টা সময় দিয়ে, দিনে 8 ঘন্টা সময় দিয়ে যদি আপনি 50,000 টাকা আর্ন করেন, তাহলে আপনি 20,000 টাকা এই ব্যবসায় পার্ট টাইম করবেন, ঠিক আছে ভালো কথা, আপনি আর্ন করতে চান, কিন্তু কতটুকু সময় আপনি দিতে পারবেন। লেটস সে ওই রকম ইনকাম, মানে 20,000 টাকা ইনকাম বা 1 লাখ টাকা ইনকাম,
ওই রকম ইনকামের জন্য সপ্তাহে কতটুকু সময় দিতে পারবেন? ডেইলি না, সারা সপ্তাহ মিলিয়ে আপনি কতটুকু টাইম দিতে পারবেন? সপ্তাহে যখন বলবেন তখন সে করবে যে হ্যাঁ সপ্তাহে তো বলা হয়েছে, আমি তো ডেইলি টাইম দিতে হচ্ছে না, তার মানে আমি অফ টাইমও এই ব্যবসাটা করতে পারি, এরকম একটা ফিলিং সে পাবে। আমার যখন ছুটি আছে সময় অনুযায়ী আমি করতে পারবো, তখন কিন্তু সে একটা বলবে যে হ্যাঁ সপ্তাহে 4-5 ঘন্টা সময় বের করাটা খুব টাফ বিষয় না, হ্যাঁ আমি সপ্তাহে 4 ঘন্টা সময় দিতে পারবো। তাহলে আপনাকে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিল। তৃতীয় নম্বর কোশ্চেন দিয়ে তাকে আপনি বলবেন আচ্ছা ঠিক আছে ভালো কথা, সপ্তাহে 20,000 টাকা আর্ন করবেন আর সপ্তাহে 4 ঘন্টা আপনি সময় দিবেন, ভালো কথা, কিন্তু 20,000 টাকা ইনকামে কয় মাসে পৌঁছাতে চান আপনি? সে বললো যে ভাই মাস 3 মধ্যে যদি এই টাকাটা ইনকাম করতে পারি তাহলে কিন্তু আমি নিজেকে সফল মনে করব, বা মাস 3 মধ্যে হলে খুব ভালো হয়, 3-4 মাসের মধ্যে আমি যদি এই টাকাটা আর্ন করতে পারি। কাঙ্ক্ষিত ইনকামের জন্য আপনার কয় মাস সময় লাগবে, কয় মাস সময় নিবেন আপনি? তার মানে কি এটা আমার উপর ডিপেন্ড করছে না। আমি যদি তাকে এই প্রশ্নগুলো করি সে কিন্তু সাইকোলজিক্যালি ভাববে যে ভাই আমার এখানে সময় দিতে হবে, তার সময় দিতে হবে, তার কাজ করতে হবে, এখানে আমার কোনো বিষয় নাই। তার মানে আমি তাকে কি হচ্ছে, আমি তাকে এজ এ গাইডলাইন হিসেবে কাজ করছি। সাইকোলজিক্যালি কি তার মাথায় সেট হয়ে যাবে যে এখানে যদি আমি সফল হতে চাই আমাকে সময় দিতে হবে, আমাকেই কাজ করতে হবে, আমাকেই গোল সেট করতে হবে। এটা কিন্তু জয়েনিং করার আগেই সে বুঝে যাবে এবং তার মাইন্ডটা সেভাবেই সেট আপ হবে। কাঙ্ক্ষিত ইনকামের জন্য কয় মাস আপনি সময় নিতে চান? নাও সে বলবে যে হ্যাঁ 3 মাসের মধ্যে হলেই যথেষ্ট। নাও এখন আপনি তাকে বলবেন ইফ আই উড ইউ, মানে হচ্ছে যে এখন আমি যদি আপনাকে লেটস সে ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি মাসে 20,000 টাকা কামাতে চান, সপ্তাহে 4 ঘন্টা সময় দিবেন আর 6 মাসের মধ্যে আপনি এই ইনকামে পৌঁছাতে চান। আসেন এবার আমাদের মার্কেটিং প্ল্যানে আপনাকে দেখাই দেই 6 মাসে না, আপনি 3 মাসেই বা 2 মাসেই এই ইনকাম কিভাবে করতে পারেন। নাও তাকে আপনি কিভাবে এই ইনকামটা করতে পারে আপনি তাকে দেখিয়ে দিলেন, মার্কেটিং প্ল্যানটা এক্সপ্লেইন করে। আমি যদি আপনাকে এক্সপ্লেইন করি এই 20,000 টাকা আপনি 6 মাস না, এই 20,000 টাকা আপনি চাইলে 2 মাসে আর্ন করতে পারেন। কিভাবে পারে? এই যে এইভাবে আপনি যদি 3 জনকে রিক্রুট করেন, 3 জনকে এই বিজনেসে নিয়ে আসেন, অথবা আপনি যদি এতটা প্রোডাক্ট ব্যবহার করেন, এত টাকার প্রোডাক্ট রিটেল করেন, তাহলে আপনি এভাবে আপনি যেটা দেখেছেন 35% বেসিক, অর্থাৎ একেবারে সুপারভাইজার পর্যন্ত বা ম্যানেজার পর্যন্ত যে মার্কেটিং প্ল্যানটা আছে সেই জিনিসটা আপনি তাকে একটু রেফার করে দেবেন। দ্যাটস অল। আর সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে ক্লোজিংটা দেবেন। একেবারে নতুন হয়ে থাকলে আপনারা একটা টুলস ব্যবহার করতে পারেন, সেই টুলসটাকে আমরা বলি 3-way কল। যদি সরাসরি হয় প্রেজেন্টেশনের পরে আপনার আপলাইনের সাথে বসিয়ে দিবেন, এই প্রশ্নগুলো আপনার আপলাইন করে দেবে বা আপনার আপলাইন ম্যানেজার করে দেবে। আর যদি আপলাইন যদি না থাকে তাহলে আপনার আপলাইন ম্যানেজারের সাথে কনফারেন্স কলের মাধ্যমে তাকে আপনি এই ক্লোজিং এর সহযোগিতাটা করতে পারেন। সো এই প্রশ্নগুলো তিনি, আপনি যদি একেবারে ব্র্যান্ড নিউ হন, ব্র্যান্ড নিউ মানে হচ্ছে মাত্র জয়েন করেছেন, কিছুই জানেন না, সো দ্যাটস হাউ ইউ নিড টু গো অন। সো এই প্রশ্নটা যদি আপনি করেন তাহলে সে বুঝে যাবে যে ওকে, ও আচ্ছা আমাকে যদি এইভাবে করি, আমি এইভাবে করলে মাত্র 4 জন, মাত্র 3 জন জয়েন করেন আমি ইনকামে পৌঁছাতে পারবো, আর এটা কোনো ব্যাপারই না, then he will make the right decision. So that's how you close a person. 4 questions close. Now the fortune 5 skills number 5, আমরা skills number 5 এ যাওয়ার আগে আমরা ক্লোজিংটা ঠিকমতো বুঝতে পেরেছি কিনা এটার একটা ফিডব্যাক আপনাদের কাছে চাচ্ছি। কোনো প্রশ্ন আছে কিনা, আপনার প্রশ্ন থাকলে একটু নোট করে রাখবেন, আমরা আলোচনার শেষে আমরা সেটা অ্যাড্রেস করব। আপনারা সবাই বুঝতে পেরেছেন? মোমেন ভাই ক্লিয়ার? বাকি সবার একটু আনসার চাচ্ছি, সবাই রেসপন্স করেন প্লিজ। অলরাইট, ভেরি গুড। এখন আপনারা যে বুঝতে পেরেছেন, আপনাদের কিন্তু আমি পরীক্ষা নেব, আপনাদের সকলেরই পরীক্ষা নেব, ঠিক আছে?
কারা কারা বুঝতে পেরেছেন? আমরা সকলের পরীক্ষা নেব। ফ্যান্টাস্টিক। নাও let's go with the next skills. Skill number 5. So আমরা চারটা স্কিলস কভার করলাম: prospecting, invitation, presentation and closing. Now closing এর পরে আমাদের মেইন যেটা থাকে ফলো আপ। তার সাথে আলোচনা করে ফেললাম, সবকিছু তাকে বুঝাই দিলাম। এখন সে আপনাকে বললো আচ্ছা ঠিক আছে, আমি একটু সময় নিয়ে আপনাকে জানাচ্ছি, অথবা আমাকে 2-1 দিন সময় দেন, তারপরে আমি জয়েন করব। কিন্তু এই ক্লোজিং এর সময় দেখবেন আপনার যদি ইন পার্সন হয়, ইন পার্সন মানে হচ্ছে দুইভাবে ইন পার্সন থাকা যায়। লেটস সে আপনি যদি ক্লোজিংটা অনলাইনে দেন, আপনার প্রসপেক্ট যদি আমাদের অন্যান্য কান্ট্রিতে থাকে যেখানে অনলাইনে জয়েন করার সুবিধা রয়েছে, আপনি কিন্তু সাথে সাথেই তাকে জয়েন করিয়ে দিতে পারেন। মালিশের ওয়েবসাইটটা দিবেন যে হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি যদি শুরু করতে চান, অল ইউ নিড টু ডু নাও, আপনি রেজিস্টার করে ফেলেন, জয়েনিংটা করে ফেলেন। এটা হচ্ছে অনলাইনের বিষয়ে আপনি ইনস্ট্যান্টলি অনেকেই ডিসিশন নিয়ে নেবেন। আর যদি অফিসের কোনো প্রেজেন্টেশনে আপনি তাকে নিয়ে যান বা এই ক্লোজিংটা দেন, তার যদি ভোটার আইডি কার্ড বা এই জিনিসগুলো সাথে থাকে, তখন কিন্তু সেই বলবে যে ভাই আপনি চাইলে কিন্তু এখনই জয়েন করতে পারেন, আপনি চাইলে এখনই জয়েন করতে পারেন যদি আপনার ভোটার আইডি কার্ড বা ইত্যাদি থাকে। খেয়াল রাখতে হবে যে বেশিরভাগ মানুষ সাথে সাথে জয়েন করে না, মাত্র 20% মানুষ, হিস্ট্রি বলে মাত্র 20% মানুষ ইনস্ট্যান্টলি জয়েন করে, মানে ওই দিনই জয়েন করে। সো এটার সংখ্যা খুবই কম, বাট বেশিরভাগ মানুষ জয়েন করে একটু সময় নিয়ে। আর সেখানেই আসে ফলো আপ। এই ফলো আপটা কি? ফলো আপটা মানে হচ্ছে ভাই আপনারা তো জয়েন করলেন না, ভাই আপনি দেখে গেলেন কিছু তো বললেন না, আপনি কবে জয়েন করবেন, মানে বেচারা জয়েন না করা পর্যন্ত। হ্যাঁ, আমরা বলে দেব কিভাবে পসিবল ইন দ্য ইউএসএ, সেটা অ্যাডভান্স লেভেলের, আমরা সেটা পরে দেব, সমস্যা নেই ফারুক ভাই, আপনি জেনে যাবেন। সো লেটস সে ফর এক্সাম্পল দ্য ফরচুন ইজ ইন দ্য ফলো আপ, মানে হচ্ছে সে প্রেজেন্টেশন দেখে গেল, এখন সে বাসায় চলে গেল, তাকে আপনি কিভাবে ফলো আপ করবেন? আমরা এখন কিভাবে ফলো আপ করি? 2-1 জন বলেন আমাকে চ্যাট বক্সে কিভাবে ফলো আপ করেন। তাকে কল দিয়ে আমরা কি বলি? ভাই আপনি তো কিছু বললেন না, কবে জয়েন করবেন? নাকি এটাই তো বলি, নাকি আর কিছু বলি? আপনারা কি বলেন ফলো আপের সময়? একটা লোককে আপনি সেমিনার দেখালেন বা অনলাইনে প্রেজেন্টেশন দেখালেন, দেখানোর পরে বর্তমানে সে তৎক্ষণাৎ জয়েন না করলে তাকে কিভাবে ফলো আপ করেন? 2-1 জন আমাকে বলেন। ফোন করেন, ফোন করে কি বলেন? আমরা এগুলো একটু পরে ডেমনস্ট্রেশন করব। ফোন করে কি বলেন? ভাই কেমন আছেন, ভালো আছেন ইত্যাদি। এগুলোর সাথে সাথে আমরা বেশিরভাগ সময় কবে থেকে শুরু করতে চান অনেকেই বলেন। ভাই বলবে যে না ভাই এখনো সিদ্ধান্ত নেই নাই। তার মানে সে বুঝেই যাচ্ছে কি আপনি তাকে পুশ করার জন্য ফোন করেছেন বা জানার জন্য ফোন করেছেন কবে থেকে শুরু করতে চান, ভাই কিছু তো বললেন না, ভাই কবে থেকে শুরু করতে চান। ফোন করেন বা মেসেজ দেন। কি মেসেজ দেন? স্পেসিফিক্যালি বলেন কি মেসেজ দেন। ওকে, নাও কিভাবে আসলে আপনাকে ফলো আপটা করতে হবে? ফলো আপ মানেটা কি সেটা বুঝতে হবে। ফলো আপ মানে হচ্ছে আপনি ক্লোজিং এর সময় তাকে কি বলেছেন সেটার কমিটমেন্টটা রাখা। সিম্পল কথা, ক্লোজিং এর সময় আপনি কি বলেছিলেন যে ভাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি মাঝে মধ্যে আপনাকে ফোন করব বা আপনি যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন, অর্থাৎ অমুক দিন আপনার সাথে আবার এই ব্যাপারে কথা হবে। ক্লোজিং এর সময় কিন্তু তাকে আপনি বলে দিয়েছেন। আপনারা যারা অনেকেই স্ক্রিনে অ্যানোটেশন দেওয়ার চেষ্টা করছেন সেটা দিবেন না, মানে হচ্ছে যে স্ক্রিন স্ক্র্যাচ কাটার চেষ্টা করছেন।
So we don't follow the any proper guidelines during follow up. Definitely আমরা proper গাইডলাইনটা করছি না, সো এই জন্যই আসলে গাইডলাইনটা আপনাদেরকে দিচ্ছি। সো ক্লোজিং এর সময় আপনি তাকে প্রেজেন্টেশন দেখার পরে যে যে কমিটমেন্ট গুলো করেছেন, কমিটমেন্ট মানে হচ্ছে যে ভাই আমি আপনার পাশে আছি, আপনার যদি কিছু জানার থাকে আমি আপনাকে জানাবো, আমি আপনাকে মাঝে মধ্যে খোঁজ খবর নেব, এই ব্যাপারে যদি আরো বিস্তারিত প্রশ্ন থাকে আমি আপনাকে এই বিষয়ে হেল্প করব, আমি আপনাকে একটা টুথপেস্ট পৌঁছাই দেব, অথবা আমি আপনাকে একটা সাবান দেব, বা আমি আপনাকে একটা ব্রোশিওর দেব, বা আমি আপনাকে একটা কল দেব। যাই করেন না কেন প্রথম কাজ হচ্ছে তাকে সময় মতো সেই জিনিসটা কমিটমেন্টটা রক্ষা করা। এটাই হচ্ছে কি ফার্স্ট কাজ ফলো আপের। ফলো আপের দ্বিতীয় কাজ হচ্ছে এক্সপোজার টু এক্সপোজার। এক্সপোজার মানে হচ্ছে আপনি তাকে ক্লোজিং এর পরে, প্রেজেন্টেশন দেখার পরে, ক্লোজিং এর পরে তার সাথে কতবার ইন্টারঅ্যাকশনস করেছেন, মানে হচ্ছে তার সাথে কতবার যোগাযোগ করেছেন। অনেকে আমরা বলে থাকি বা মনে মনে চিন্তা করে থাকি যে বারবার ফোন দিব, বারবার ফোন দেব না। আপনি একদিন পর পর ফোন দেন, ডেফিনেটলি আপনি যদি প্রতিদিন তাকে ফোন দেন ডেফিনেটলি সে ভাববে যে তাকে আপনি ডিস্টার্ব করছেন। লেটস সে সে ক্লোজিং করে গেল। এক্সপোজার টু এক্সপোজার মানে হচ্ছে আপনি তাকে যোগাযোগ করছেন। আর এক্সপোজার টু এক্সপোজার বা যোগাযোগ করার মানে এই নয় যে আপনি তাকে কি প্রশ্ন করবেন যে ভাই আপনি তো কিছু সিদ্ধান্ত নিলেন না, ভাই আপনি তো আমাকে কিছু বললেন না। নো, সিম্পল। ক্লোজিং এর পরে ফলো আপের সময় আপনি যখন তার সাথে যোগাযোগ করবেন, সিম্পলি বিজনেস নিয়ে বা প্রোডাক্ট নিয়ে কোনো কথাই তাকে আপনি বলবেন না। নোট রাখেন। বুঝতে পেরেছেন কিনা বলেন? বিজনেস নিয়ে বা প্রোডাক্ট নিয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করবেন না। ইয়েস, বুঝতে পেরেছেন। কেন কোনো প্রশ্ন করবেন না? কারণ সাইকোলজিক্যাল ইস্যু। আপনার কাজ হচ্ছে যখন ক্লোজিং এর পর বা প্রেজেন্টেশনের পর বা প্রোডাক্টের কথা বলার পরে তার সাথে আপনার কথা হবে, তার অলরেডি কিন্তু মাথায় আছে, কারণ তার পেইনটা আপনি দেখিয়ে দিয়েছেন, সমাধানের রাস্তা দেখিয়ে দিয়েছেন। এখন আপনার কাজ হচ্ছে তার সাথে যোগাযোগ করে শুধু কথা বলা, যে ভাই কেমন আছেন, কি খবর, কোথায় আছেন, কি কাজ করছেন, এখন এই মুহূর্তে কোথায় আছেন, ব্লা 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 ইত্যাদি। অর্থাৎ তার ফ্যামিলির খোঁজ খবর না, ওই যে আগে প্রসপেক্টিং এর মতো। দেখবেন যে তিনি আপনাকে বলবেন যে ভাই আপনি যে বিজনেসের কালকে যেটা বলেছিলেন ওখানে আমার একটা কোশ্চেন আছে, বা আমি আসলে একটু সময় নিচ্ছি, বা আমার পকেটে এই মুহূর্তে টাকা নাই। বিভিন্ন ধরনের অবজেকশনস তখন তারা আপনাকে দেবে। কেউ বলবে দাম বেশি মনে হচ্ছে, বা এই হচ্ছে সেই হচ্ছে। আপনাকে কিছু বলতে হবে না, সব কিন্তু তারাই বলবে। আপনার কাজ হচ্ছে শুধু শোনা, কানেকশন করা, যোগাযোগ করে যাওয়া আর শুনে যাওয়া, এটাই হচ্ছে আপনার কাজ। সো এভারেজ 4 to 6 এক্সপোজার লাগে একজন মানুষ একটা কাজের জন্য সিদ্ধান্ত নিতে। 6 থেকে 7 বারের বেলায় খেয়াল করবেন, আপনি একদিন ফোন করলেন, হার মেনে গেলেন, না ও তো কিছু বলে নাই, হ্যাঁ সে সিদ্ধান্ত দেয় নাই। আমরা অনেক সময় অধৈর্য হারা হয়ে যাই, ফোন করি বলে যে ভাই কি কিছু তো বললেন না, আপনি কি জয়েন করবেন কি করবেন না, তাহলে বলেন। যদি জয়েন না করেন তাহলে ভাই আপনাকে আমি ডিস্টার্ব করবো না। অনেক সময় আপনার এই কথাগুলো বলে দেই, তখন কি হয় আপনার সেই প্রসপেক্টটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। খেয়াল রাখবেন, একজনকে প্রসপেক্টিং করার পরে, প্রেজেন্টেশন দেখানোর পরে, ক্লোজিং দেওয়ার পরে খেয়াল রাখেন, নোট করে রাখেন, সেই ব্যক্তিটা সারা জীবনের জন্য আপনি তাকে ফলো আপ করবেন। কয়দিন ফলো আপ করবেন বলেন? মাইন্ডসেটটা থাকতে হবে এটা। কয়দিন ফলো আপ করবেন? কতদিন ফলো আপ করবেন? সারা জীবন, আজীবন ফলো আপ করবেন। মানে আজীবন তার সাথে কথা বলে যাবেন। আপনার ব্যবসাতে সে জয়েন করবে না এজন্যই কি আপনি তার সাথে কথা বলা বন্ধ করে দিবেন? বলেন, দোষটা কার? যদি সে জয়েন না করে 5, 7, 10 বারের পর, তাহলে বুঝতে হবে তার এই ব্যবসাটার প্রয়োজন নাই, মানে তার মানে এই ব্যবসাটার মানে তার জন্য ফিট করে না।
তখন তাকে আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে তাকে বুঝিয়ে দেওয়া। আপনি সফল হয়ে আপনি যখন তার সাথে যোগাযোগ মেনটেন করবেন, সেই বলবে আপনার ব্যবসার কি অবস্থা। আপনি বলুন ব্যবসা খুব ভালো চলছে, আমি তো এটা করেছি, আমি তো সেটা করেছি। আপনাকে আর কিছু বলতে হবে না, আপনার ব্যবসার গল্প বলে যান শুধু। এরপরে সবসময় যোগাযোগ করব, কিন্তু সবসময় এই ব্যবসার ব্যাপারে কিছু বলবো। অর্থাৎ তার সাথে আপনার সম্পর্ক বজায় রাখবেন। খেয়াল করেন, আমি যেভাবে আপনাদেরকে প্রসপেক্টিং থেকে প্রেজেন্টেশন পর্যন্ত দেখিয়েছি, আপনি যদি প্রতিটা স্টেপ সঠিকভাবে মেনটেন করেন, তাহলে কিন্তু সে কোনোদিন আপনার সাথে তার সম্পর্ক নষ্ট হবে না। কারণ খেয়াল করে দেখেন, তাকে আপনি মানসিকভাবে কোনো প্রেশারই দেন নাই। রাইট অর রং? মানে সবসময় কি সে ভাববে না এই লোকটা আসলে আমার উপকারের জন্যই আমার সাথে আমাকে এই ব্যবসাটা দেখিয়েছিল? সো আপনার ক্যারেক্টারটা তার কাছে কি থাকবে? অনেক উপরে থাকবে, একজন প্রফেশনাল হিসেবে থাকবে। দেখবেন যে কিছুদিন পরে হইলো, 1 সপ্তাহ পরে হইলো, 2 সপ্তাহ পরে হইলো, 4 বারের পরে হইলো, 6 বারের পরে হইলো, 10 বারের পরে হইলো, সে বলবে যে হয়তো ওই সময়টাতে এই ব্যবসাটা শুরু করার জন্য তার সঠিক সময় ছিল না, এই জন্য হয়তো সে জয়েন করেনি। ওই সময় হয়তো তার কাছে টাকা ছিল না। এই অবজেকশন গুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এই জন্য হয়তো সে জয়েন করেনি। সো ইটস নেভার টু লেট। আলটিমেটলি তার সেই প্রসপেক্টটাকে আপনাকে এখন কি করতে হবে? সারা জীবন আপনি ফলো আপ করবেন। মানে ফলো আপ মানে হচ্ছে কি? তার সাথে যোগাযোগ করে যাবেন। সো দ্যাটস দ্য টেকনিক, দ্যাটস হাউ ইউ নিড টু গো অন, দ্যাটস হাউ ইউ নিড টু স্পিক, কিপ টকিং। এবং উনি আপনাকে প্রশ্ন করবে, ভাই আপনার ফরএভারের বিজনেস কেমন যাচ্ছে? ভাই ফ্যান্টাস্টিক যাচ্ছে। ভাই বলেন না, এই তো আমি এই মাসে এত টাকা আর্ন করেছি, এই মাসে এই হয়েছে, এই মাসে সেই হয়েছে। যদি উনি প্রশ্ন করে তাহলে বলবেন, আর উনি যদি প্রশ্ন না করে তাহলে এই ব্যাপারে কোনো আলোচনাই করার দরকার নাই। তখন আপনি তাকে প্রশ্ন করতে পারেন, আপনি কি বাড়তি ইনকামের কোনো রাস্তা খুঁজে পাইছেন এখনো, নাকি সারা জীবন চাকরি করে যাবেন বারবার? তখন আপনি তাকে এই ধরনের প্রশ্নগুলো আপনি তাকে করতে পারেন। থার্ড বিষয় হচ্ছে যে 4 থেকে 6 বার আপনাকে মিনিমাম তার সাথে যোগাযোগ করে যেতে হবে। বাট 4 থেকে 6 বার নয়, আমি আপনাদেরকে বলবো আপনার প্রসপেক্টের সাথে সারা জীবন আপনি যোগাযোগ রাখবেন, কারণ আপনার সাথে তার সম্পর্ক আর নষ্ট হবে না। নাও কনডেন্স দ্য এক্সপোজারস ফর বেটার রেজাল্ট। সো যতবারই আপনি তার সাথে কথা বলবেন, তিনি আপনাকে মনে করবে। যতবারই কথা বলবেন, তখন আর আপনাকে মনে করবে না। তার মানে যোগাযোগ করলেই তার মাথায়, ও আচ্ছা ভাই মানে ও ওনাকে তো আমি একটা কমিটমেন্ট করেছিলাম যে মানে প্রোডাক্টটা নেবো বা জয়েন করবো। এখন তার নিজের কাছে একটা আইডেন্টিফাই থাকবে। সে বলে যে ভাই এখন আমি সময় নিতে পারি রে, আরে ভাই বাদ দেন তো এইসব কথা, আপনার সাথে আমি এই ব্যাপারে কথা বলার জন্য প্রশ্ন করে নাই বা যোগাযোগ করে নাই। আমি আপনার সাথে সিম্পলি আপনি কেমন আছেন, কেমন চলছে এটা জানার জন্যই ফোন করেছি। ওইটা বড় বিষয় নয়। সিম্পল। তাহলে কি বলে, হ্যাঁ আচ্ছা ওকে ফাইন, তাহলে সে আপনাকে বলবে। মানে তিনি তখন দেখবে যে আপনি তার সাথে কিরকম অ্যাটিটিউড করছেন। সে কিন্তু আপনাকে পরীক্ষা করবে তখন যে আপনি রাইট পারসন কিনা, আপনার সাথে সে কাজ করবে, আপনি সেই সঠিক মানুষটা কিনা, তাকে কিভাবে আপনি গাইডলাইন দিচ্ছেন, সেই জিনিসটা সে দেখবে। এই জন্য কনডেন্স দ্য এক্সপোজার মানে হচ্ছে যে এক্সপোজার যখন হবে বা যোগাযোগ যখন হবে, তার সাথে ব্যক্তিগত আলোচনার পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে দিন, যাতে সে ফিল করে যে না আমি জয়েন করিনি, তারপর আমার সাথে তার সম্পর্ক খুবই ভালো আছে। তো এই ফিলিংটা তাকে আপনাকে দিতে হবে। এক্স্যাক্টলি, ফ্রেন্ডের চেয়ে বেশি আপনার সম্পর্ক করে ফেলতে হবে যাতে সে হয়। সো বাংলা যদি আমরা একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে যা কথা দিয়েছেন তা রাখুন। তার মানে দেখা করবেন, তার সাথে ফোন করবেন, বারবার যোগাযোগ করবেন, কমপক্ষে 4 থেকে 6 বার যোগাযোগ করবেন। সবচেয়ে ভালো হচ্ছে যে দেখা করা। এমন সম্পর্ক তৈরি করবেন, লেটসে রাস্তার একজন মানুষের সাথে প্রসপেক্টিং করে পরিচিত হয়েছেন, প্রেজেন্টেশন দেখিয়েছেন, আপনার গোল হচ্ছে এই মানুষটার বাসায় যাওয়া, এরকম সম্পর্ক তৈরি করা। আপনার গোল হচ্ছে এই মানুষটার সাথে সপ্তাহে একদিন লাঞ্চ করা। আপনার গোল হচ্ছে এই মানুষটার সম্পর্কে আরো ভালো জানা। এরকম কাদেরকে করবেন? যার মাঝে আপনি ডায়মন্ড দেখতে পাবেন। কাদেরকে করবেন? সিলেক্ট করে রাখেন যার মাঝে আপনি ডায়মন্ড দেখতে পাবেন। মানে এখন সে কয়লা আছে, কিন্তু তাকে যদি আপনি সম্পর্কের বেড়াজালে জড়াতে পারেন,
তাহলে কি হবে, সে একটা সময় ডায়মন্ড হবে। হোক না সে এখন জয়েন করছে না, নো প্রবলেম, হয়তো 6 মাস পরে জয়েন করবে, বাট যখন সে জয়েন করবে সে একজন ডায়মন্ড হবে। এবং তার সেই জিনিসটা আপনি তাকে বারবার বারবার পরীক্ষা করে নিচ্ছেন, কোয়ালিফাই করছেন। সো ভালো ফলাফলের জন্য কি করতে হবে, ঘন ঘন দেখা করবেন। মনে রাখতে হবে দেখা করা বা যোগাযোগ করা মানেই এই নয়, বা দেখা করা বা যোগাযোগ করে ব্যবসা সম্পর্কে কথা বলা যাবে না। অবশ্যই সবসময় অন্য প্রসঙ্গে কথা বলুন, এবং বেস্ট অপশন হচ্ছে তার যে পেইন গুলো ছিল, সমস্যাগুলো ছিল, সেগুলো নিয়ে কথা বলুন। যে ভাই আপনার যে ওই প্রবলেমটা ছিল এটা কি সলভ করতে পেরেছেন, ভাই আপনার যে ডায়াবেটিসটা ছিল এটার কি অবস্থা এখন, আপনার হার্টের জন্য কি বাইপাস করাচ্ছেন, নাকি কত টাকা খরচ করছেন, নাকি ইন্ডিয়াতে যাচ্ছেন, না কি করছেন, বা ডাক্তার কি বলেছে, বা আপনার লেসে আপনি যে এখন যে বাড়তি ইনকামের কথা চিন্তা করছিলেন, চাকরি বাকরির কি অবস্থা, প্রমোশন হয়েছে কিনা, নাকি একই রকম চাকরিতে আছেন। সো এই ধরনের প্রবলেমস গুলো নিয়ে আপনি বারবার তার সাথে আলোচনা করুন। সো দ্যাটস হাউ ইউ গো উইথ দ্য স্কিল নাম্বার 5, সেটা হচ্ছে ক্লোজিং। এবং কোয়েশ্চেনস এন্ড অবজেকশনস, ক্লোজিং এর সময় কোয়েশ্চেনস এবং অবজেকশনস আসবে, যেটা আপনাদের প্রত্যেকের আসে। এই কোয়েশ্চেনস এবং অবজেকশনস আপনার কি কি আসতে পারে, সেই কোয়েশ্চেনস এবং অবজেকশনস গুলো আসাটা খুবই স্বাভাবিক বিষয়। এবং অনেকেরই এই অবজেকশনস, এই পার্টটা খুবই জরুরি দরকার, আপনারা খেয়াল রাখবেন, জরুরি বিষয় এই পার্টটা। কিভাবে কোয়েশ্চেন এবং অ্যান্সার করবেন সেই জিনিসটা। ন্যাচারাল অ্যান্ড প্রসপেক্ট ওয়ান্ট টু সাউন্ড স্মার্ট। অনেক সময় কি হয়, আচ্ছা ঠিক আছে, অনেক অনেক কি বলে যে প্রসপেক্ট থাকবে, যে প্রেজেন্টেশন দেখার পরে, ক্লোজিং দেওয়ার পরে কি করবে, খুব স্মার্ট, ও আচ্ছা হ্যাঁ বুঝছি ভাই, এটা তো ওই ডেস্টিনির মতোই মনে হয়েছে, বা XYZ এর মতো মনে হয়েছে। এখন আপনাকে বলবে হ্যাঁ এটা ডেস্টিনির মতো। যারা যারা আগে প্রেজেন্টেশনের সময় বা প্রসপেক্টিং এর সময় আমাকে বলেছিলেন, মনে আছে, অনেকেই বলেছিলেন যে ভাই যাই বলি না কেন তারা কি বলে যে এটা ডেস্টিনির মতো, এটা ওইটার মতো, এটা সেটার মতো, অনেক কথাই বলে, দাম বেশি। এই ধরনের অবজেকশনস গুলো এখন আসবে। এখন এই অবজেকশনস গুলো কিভাবে আপনি হ্যান্ডেল করবেন? প্রথমত, ন্যাচারাল এন্ড প্রসপেক্ট ওয়ান্ট টু সাউন্ড স্মার্ট, অর্থাৎ এখন এই টাইপের মানুষ, বেশিরভাগ মানুষ কি হয়, তারা এখন খুব স্মার্ট হয়ে যায়। এখন তারা আপনাকে একটাই কাজ করবে, সেটা হচ্ছে আপনাকে হেয় করার জন্য বা আপনাকে ট্র্যাপে ফেলার জন্য এমন এমন প্রশ্ন করবে যেটার জন্য আপনি প্রস্তুত না। বাট আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনি অলওয়েজ রেডি। সো তারা খেয়াল করতে চাইবে এইসব প্রশ্ন করে আপনি কিভাবে তাদেরকে রেসপন্স করেন। আপনি কি ডিফেন্সিভ মোডে থাকেন নাকি অফেন্সিভ মোডে থাকেন? যেমন শামীম ভাইয়ের সাথে সেদিন আমি প্রসপেক্টিং এর সময় আপনাদের সাথে একটা ডেমো দিয়েছিলাম। তিনি যখন ন্যাচারালি আমাকে দাওয়াত দিচ্ছিলেন, আমি যখন আচ্ছা বললাম যে এটা তো ওইটার মতো, এটা তো ভাই MLM ব্যবসা আমি করবো না বা এই ধরনের কিছু, তিনি আমার সাথে ঝগড়া করছিলেন। তার মানে তিনি আমাকে বোঝাই ছাড়বেন এটা কি। তার মানে ডিফেন্সিভ মোড বা অফেন্সিভ মোড, আপনি কোন মোডে থাকবেন সেটা খুব জরুরি বিষয়। ডিফেন্সিভ মোডে আছেন নাকি অফেন্সিভ মোডে থাকবেন, অর্থাৎ আপনি কি তাকে বোঝানোটাই কি আপনার কাছে সবচেয়ে জরুরি দরকার, নাকি তার কোয়েশ্চেনের অ্যান্সার বা তার অবজেকশনের সমাধান দেওয়া দরকার? আপনার গোল কি সবসময় খেয়াল রাখতে হবে। অবজেকশন হ্যান্ডেলিং এর সবচেয়ে বড় গোল হচ্ছে আপনার তাকে কিভাবে আপনি হ্যান্ডেল করছেন, তাকে কি সে কি ঠিক মতো বুঝতে পেরেছে কিনা সেটা তাকে বোঝানো। এটাই হচ্ছে গিয়ে অবজেকশন হ্যান্ডলিং বা কোয়েশ্চেনস অ্যান্সার দেওয়া। বেস্ট অ্যাপ্রোচ ইজ টু রিলেট টু দেম, মানে হচ্ছে যে সবচেয়ে বড় উপায় হচ্ছে তার সাথে তার প্রশ্নের মাধ্যমেই তাকে সমাধান দেওয়া। এবং এটা কিভাবে করা যায়, তার প্রশ্নের মাধ্যমেই তাকে সমাধান দেওয়া। ফর এক্সাম্পল, কি কি প্রশ্ন আপনার আসতে পারে, কি কি অবজেকশন আসতে পারে। অবজেকশন দুই ধরনের হয়, খেয়াল রাখবেন। যত অবজেকশন আছে এটা দুইটা ক্যাটাগরি হয়। একটা অবজেকশন হয় বেশিরভাগ মানুষের, সেটা হচ্ছে
দ্য প্রসপেক্ট হ্যাজ লিমিটিং বিলিফ ইন দেয়ার অ্যাবিলিটিস, মানে হচ্ছে প্রেজেন্টেশন দেখার পরে, সে সবকিছু বোঝার পরে, আপনার সাথে আলোচনা করার পরে তার মনে হয় যে এই ব্যবসাটা সে করতে পারবে না, মানে তার মধ্যে সেই গুণগুলা নাই, মানে সে এটার জন্য এফোর্ট দিতে চায় না বা চাইবে না বা কাজ করতে চাইবে না। এই কারণে তার মধ্যে কিছু বাধার সৃষ্টি হয় এবং সেই অনুযায়ী অবজেকশন গুলো মনের মাঝে তৈরি হয়। এটা হচ্ছে একটা টাইপের অবজেকশন। আমরা এটা ব্যবসার কথা বলছি। পণ্যের ক্ষেত্রে দুইটা টাইপেরই হয়। সেটা হচ্ছে যে সে বিশ্বাস করতে চায় না যে এই প্রোডাক্টটা তাকে হেল্প করবে, তার বিশ্বাস করতে কষ্ট হয়, তার লিমিটিং বিলিফ আছে। আর দ্বিতীয় অবজেকশন হচ্ছে গিয়ে ব্যবসার জন্য প্রসপেক্ট হ্যাভ লিমিটিং বিলিফ ইন মাল্টি লেভেল মার্কেটিং। প্রেজেন্টেশন দেখার পরে এটা তার কাছে পরিষ্কার হয়ে যাবে, এটা নেটওয়ার্ক মার্কেটিং, এটা মাল্টি লেভেল মার্কেটিং, ডিনাই করার কোনো অপশনস নেই। নাও তার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে নেটওয়ার্ক মার্কেটিং এ, তাহলে সেটাকে বেস করে আপনাকে সে এই কোয়েশ্চেনস গুলো, এই প্রবলেমস গুলো তাকে বলবে, অবজেকশনস গুলো আপনাকে দেবে। সো খেয়াল রাখবেন দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে সে পারবে না বলে আপনাকে অবজেকশন দেবে, কোম্পানির কোনো প্রবলেম না, ইত্যাদির কোনো প্রবলেম না, সে ভালো করেই জানে, বাট সে কেন অবজেকশন দিচ্ছে? বিকজ সে মনে করছে যে এইটার জন্য সে রেডি না, তার সেই স্কিলস গুলো নাই, তার সে কি নাই, তার সে অভিজ্ঞতা নাই, সে মনে করছে সে সেটা পারবে না, বা তার পক্ষে এত বকবক করা সম্ভব নয়, তার পক্ষে এইভাবে প্রেজেন্টেশন দেওয়া সম্ভব নয়। এই জন্যই বলেছিলাম যে আপনার ইনভাইটেশন প্রসেস যত সহজ করবেন, আপনার প্রসপেক্ট আপনাকে তত অবজেকশন কম দেবে। কেন? তার মাইন্ডে থাকবে এই লোকটা যদি এইভাবে প্রেজেন্টেশন দেখানো পর্যন্ত এটা যদি এত ইজি হয়, তাহলে তো এটা আমি পারবো করতে, এই কাজটা তো সবাই করতে পারবে। সো তাকে এই জিনিসটা আপনাকে উপলব্ধি করানো, এটাই হচ্ছে গিয়ে মূল বিষয়। ওকে, আপনারা অনেকেই হয়তো অবাক হচ্ছেন যে আমাদের লাইন কাটছে না কেন, রাইট? ওকে ফাইন, আমি আগেই বলেছিলাম যে আমাদের লাইন কাটবে না, আমরা অনেকক্ষণ ধরে একবারই সেশনটা কন্টিনিউ করতে পারবো। সো আপনাদের জন্য স্পেশাল ব্যবস্থা নেওয়া হয়েছে এই কারণে। সো আমরা খুব বেশিক্ষণ নয়, আমরা আর 5 থেকে 10 মিনিট ইনশাল্লাহ স্কিল নাম্বার 5 আমরা টাচ করে যাব, স্কিল নাম্বার 6 চলে যাব। তার আগে আমাকে বলেন যে আমরা কি আজকে আপনারা শেষ করতে চাচ্ছেন, নাকি আমার যদি শেষ করতে হয় আমাদের হয়তো একটু সময় দিতে হবে আজান পর্যন্ত বা আজানের ঠিক আগ পর্যন্ত, তাহলে আমরা কন্টিনিউ করে যাব, আদারওয়াইজ আমরা আরেকটা সেশন হয়তো করতে হবে। আপনারা কি বলেন? ব্যক্তিগতভাবে আমি চাই, জি ব্যক্তিগতভাবে আমি চাই আজকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ব্যক্তিগতভাবে আমি চাই আজকে আমরা শেষ করব, কিন্তু কালকে থেকে আমরা যে জিনিসগুলো শিখেছি সেগুলোতে কাজে লাগাবো। অর্থাৎ আপনারা কালকে আমাদের যে সেমিনার হবে, কালকে আমাদের যে প্রোডাক্ট ডেমো হবে, যে প্রোডাক্ট নিয়ে আমরা ইনভাইট করব, সেখানে আপনারা এগুলো কাজে লাগাবেন, অর্থাৎ সেখানে আপনারা দাওয়াত দিবেন, অর্থাৎ সেই এই স্কিলস গুলো আপনারা কাজে লাগাবেন। নাও আমরা থ্যাংক ইউ ভেরি মাচ, আমার উপর নির্ভর করে যে আমরা ঠিক আজানের আগে আগে যাতে আজানের সমস্যা না হয়, আমাদের প্রেইং এর যাতে প্রবলেম না হয়, সেই পর্যন্ত আমরা চালু রাখবো। সো নাও দ্য প্রসপেক্ট হ্যাজ আ লিমিটিং বিলিফ ইন দেয়ার অ্যাবিলিটিস, অর্থাৎ তারা পারবে কি পারবে না, এই কারণে তার অবজেকশন আসে। খেয়াল রাখতে হবে ব্যক্তিগত বিষয়, এটার মধ্যে কয়েকটা বিষয় থাকে। ফাইন্যান্সিয়াল কন্ডিশনস এর অবস্থা থাকে, সে মনে করে যে না আমার কাছে খুব এনাফ টাকা নাই এই মুহূর্তে এই ব্যবসাটা করার জন্য। তারপর হচ্ছে গিয়ে আমি এখনই জয়েন করতে পারছি না, এখনই শুরু করতে পারবো না, 30-35 হাজার টাকা লাগবে। এইটাকে বাইপাস করার জন্য সে বলবে যে আচ্ছা ঠিক আছে দেখি ভাই, এরকম স্মার্টলি আপনাকে বলবে বিভিন্ন ভাবে অ্যাভয়েড করার জন্য আপনাকে, এবং সে মনে মনে ভাববে যে না আমার দ্বারা সম্ভব নয়। লেটস সে একজন গৃহিণী বা একজন স্টুডেন্ট বা একজন আপা বা একজন খালা, যেই আসুক না কেন এই ব্যবসাটা সম্পর্কে জানতে, সে বলবে যে আমি তো জীবনে এই ব্যবসা করি নাই বা এই টাইপের জিনিস আমার মনে হয় না আমার দ্বারা করা সম্ভব নয়। সো এই জন্য বললাম প্রসপেক্টিং থেকে প্রেজেন্টেশন যতটুকু স্মুথ হবে বা সহজ ভাবে আপনি উপস্থাপন করবেন, তত সহজ ভাবে সে সিদ্ধান্ত নেবে এবং তত সহজ অবজেকশনস গুলো তার যত সহজ আসবে এবং আপনি তাকে হেল্প করতে পারবেন। নাও দ্বিতীয় যে অবজেকশন ক্যাটাগরি অবজেকশন আপনাকে দেবে, সেটা হচ্ছে গিয়ে লিমিটিং বিলিফ ইন এমএলএম, অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং এর উপর তার কি
বিশ্বাস নাই। কেন নাই? হয়তো তার পূর্ব অভিজ্ঞতা আছে, হয়তো ডেস্টিনি করেছে, হয়তো ইউনিপে করেছে, হয়তো XYZ কোম্পানি করেছে, বিভিন্ন কোম্পানিকে ধরা খেয়েছে, বিভিন্ন ভাবে তার আশা পূরণ হয়নি। তখন এটাকে তার পূর্ব অভিজ্ঞতার সাথে রিলেশন নিয়ে সে আপনাকে অবজেকশন করবে। সো নাও এটা কিভাবে আমরা হ্যান্ডেল করব সেটা আমরা একটু দেখি। নাম্বার 1, সেটা হচ্ছে প্রথম অবজেকশনস। দেখেন আপনাদের সাথে পরিচয় হয় কিনা। প্রথম অবজেকশন কি আসতে পারে? করতে পারছেন আপনারা? প্রথম অবজেকশন কি? ভাই টাকা নাই। প্রথম অবজেকশন হচ্ছে টাকা নাই। তারপর অবজেকশন কি? সময় নাই। আপনারা লিখেন। তারপর অবজেকশন কি? প্রথম অবজেকশন থাকবে ভাই টাকা নাই, দ্বিতীয় অবজেকশন সময় নাই, তৃতীয় অবজেকশন আসে ভাই আমি জীবনও কোনো কিছু সেল করি নাই, আমি কোনো সেলস পারসন না। ভাই এই ব্যবসা করতে গেলে তো প্রোডাক্ট সেল করতে হয়, আমি এইসব সেলস টেলস করতে পারি না। তৃতীয় অবজেকশন। চতুর্থ অবজেকশন হচ্ছে ভাই যতটুকু দেখলাম, যতটুকু বুঝলাম, ভাই যতটুকু মনে হইলো, ভাই আমি তো এখানে লোকজন জয়েন করাইতে হবে বা লোকজন ঢোকাইতে হবে, ভাই আমি তো কারোর চিনি না, আমি খুব কম মানুষকে চিনি, আমি ঠিক মতো কথা বলতে পারি না, কাউকে চিনি না। তারপর হচ্ছে যে অনেকেই বলবে যে ভাই আই এম টু ইয়াং টু ওল্ড, মানে হচ্ছে কেউ যদি স্টুডেন্ট হয়, আমি তো মাত্র স্টুডেন্ট, আমি আসলে এত কিছু বুঝতে পারবো কিনা সেটা জানি না। রিটায়ারমেন্টে যারা করেছে তারা বলবে যে ভাই আমি তো রিটায়ারমেন্ট করেছি, আমার বয়স তো অনেক বেশি, এই কারণে মনে হয় আমি পারবো না বা আমার দ্বারা পসিবল হবে না। এবার আসেন, যেই 4টা পয়েন্ট আমরা বললাম, আমার টাকা নাই, আমার সময় নাই, আই এম নট আ সেলস পারসন, মানে হচ্ছে যে আমি সেলস করতে পারি না, এবং আই ডোন্ট নো এনিওয়ান, আমি মাত্র ছাত্র, আমার বয়স এত বা আমার বয়স এত বেশি হয়ে গেছে, এর বাইরে কি কোনো অবজেকশনস আছে আসলে? এটা প্রথম ক্যাটাগরির অবজেকশন, মানে হচ্ছে কি লিমিটিং বিলিফ, মানে সে বুঝে নেয় যে আমার এই জিনিসগুলো নাই বলে আমি পারবো না। দেখুন এর বাইরে কিন্তু নাই। তাহলে এই জিনিসগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব একটু মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 1, অ্যাভয়েড মেকিং পিপল ফিল স্টুপিড। খেয়াল রাখতে হবে যখন আমি এই অবজেকশন গুলো হ্যান্ডেল করব, তখন আমাকে একটা জিনিস মাথায় রাখবে, ডিফেন্সিভ মোডে আছি নাকি অফেন্সিভ মোডে আছি। সোজা কথা, ওই যে শামীম ভাইয়ের একটা বিষয় ছিল, ভাই আপনি আমাকে বলেন, মানে উনি আমার সাথে ঝগড়া করছিলেন, রাইট? আমার লিমিটিং বিলিফ ছিল, অবজেকশন ছিল কিসের প্রতি? এমএলএম এর প্রতি। এই জন্য উনি হ্যাঁ বলেন, আপনি আমাকে বলেন, আপনি বলেন, আপনি যার কাছ থেকে শুনেছেন সে হয়তো সঠিকভাবে আপনাকে বলতে পারে নাই, তার মানে আমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, আমি আপনাকে সঠিকভাবে বুঝাইতে পারবো, বলেন। ইমিডিয়েটলি কি হচ্ছে, এই প্রসপেক্টের সাথে ক্ল্যাশ লেগে যাচ্ছে। সোজা কথা, প্রসপেক্টকে কোনোদিন মূর্খ ভাবা যাবে না, বুঝে নিতে হবে সে আপনার চেয়ে বেশি জানে, সেটাই মেনে নিতে হবে। বেস্ট অ্যাপ্রোচ ইজ টু রিলেট টু দ্য পারসন, অর্থাৎ সেই প্রবলেম যেটা আছে সেই প্রবলেমটা তার সাথে মিলিয়ে দেয়া, যে ভাই কেন আপনি এরকম ফিল করছেন, এটা তাকে ফিল করানো, বলা না, এটা থেকে ফিল করানো। লেটস সে ফর এক্সাম্পল, টেল ইউর স্টোরি, অর্থাৎ আপনার এই প্রবলেমগুলো ছিল কিনা। খেয়াল করে দেখেন, আপনি যখন জয়েন করেছেন এই বিজনেসে, আপনারও কিন্তু এই প্রবলেমসগুলো ছিল, তাহলে আপনি এই প্রবলেমগুলো থাকা সত্ত্বেও কেন সিদ্ধান্ত নিয়েছেন, সেই গল্পটা তার সাথে বলে দেন। দ্যাটস সিম্পল। লেটস সে ফর এক্সাম্পল, আই ডোন্ট হ্যাভ দ্য মানি। সো এটার অবজেকশন আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারেন? আই ডোন্ট হ্যাভ দ্য মানি। ওকে ভাই, হ্যাঁ বুঝতে পারলাম আপনার বর্তমান অবস্থা। দেখেন আসলে এই বিজনেসে খেয়াল করেন আমি কিভাবে বলছি, ভাই
এই বিজনেসটা শুরু করতে তো আসলে খুব বেশি টাকা লাগে না, আর আপনার মতো আসলে আমিও মনে করেছিলাম এই বিজনেসটা, আমারও টাকা ছিল না, বাট আমি যখন বুঝতে পেরেছি যে এটা আসলে খুবই ভালো একটা বিজনেস এবং আমারও টাকা ছিল না, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু এই ব্যবসাটা শুরু করার জন্য আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে বা আমি অনেক কষ্ট করে এই টাকাটা জোগাড় করেছি। কেন জোগাড় করেছি? বিকজ এখন দেখেন আজকে আমি যতটুকুই পারছি এখান থেকে কিছু পয়সা আর্ন করতে পারছি। যদি একটু খেয়াল করে দেখেন 30,000 টাকা আসলে কি খুব বেশি? আপনি যে মাসে 40,000 টাকা 1 লাখ টাকা আর্ন করতে চেয়েছিলেন, আপনি যে এই জায়গায় করতে চেয়েছিলেন, আপনার যে এই স্বপ্নগুলো পূরণ করছিলেন, সেটার জন্যে এই 30,000 টাকা ডেফিনেটলি এই মুহূর্তে আপনার মনে হচ্ছে একটু কষ্টকর, বাট আমি আমারটা বললাম, আমারও এই প্রবলেম ছিল, টাকার প্রবলেমটা ছিল, বাট আমি এটাকে, আমার স্বপ্নটাকে আমি প্রায়োরিটি দিয়েছি, আমি সেটা ম্যানেজ করেছি। তখন আপনার প্রশ্ন, ও আচ্ছা ঠিক আছে, ফাইন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি, মানে তখন কিন্তু তার কাছে এটা কোনো প্রবলেম মনে হবে না, সে 90% চিন্তা করবে, হ্যাঁ আমি তো চাইলেই পারি, আসলে আমি যে মিথ্যা কথা বললাম, আসলে আমি তো অ্যাভয়েড করতে চাচ্ছি। তখন সে বুঝে যাবে যে আসলে তার দ্বারা এটা করা সম্ভব হবে, তো উনি যদি পারে তাহলে আমি কেন পারবো না। আই ডোন্ট হ্যাভ দ্য টাইম, ভাই সারাদিন জব টব করি বা এটা করি, এই ব্যবসা করার জন্য আমার সময় নাই। তখন বলবেন, তার সাথে রিলেট করিয়ে দিবেন যে আপনাকে যখন বলেছিলাম যে কতক্ষণ সময় দিতে পারবেন, আপনি বলেছিলেন 5 ঘন্টা সময় দিতে পারবেন সপ্তাহে। 5 ঘন্টা না, আপনি যে ইনকাম করতে চান সেই ইনকাম করার জন্য, ওয়েল স্যার আমি এনজিও থেকে লোন নিয়ে টুসিসি কমপ্লিট করেছি, আপনার একটা ভালো গল্প আছে, রাইট? সো এই গল্পটা যথেষ্ট, আমি লোন নিয়ে এই বিজনেসটা শুরু করেছি, অ্যামেজিং স্টোরি। তখন সে এই প্রবলেম, এই কথাটা সে বলবে না, আই ডোন্ট হ্যাভ দ্য টাইম। তখন আপনি তাকে বলবেন যে ভাই সময়, আমিও এক সময় মনে করতাম যে আসলে এই ব্যবসা করার জন্য মনে হয় অনেক সময় লাগে, আসলে খুব একটা বেশি সময় লাগে না এই ব্যবসা করার জন্য, সত্যি কথা বলতে একেবারেই সময় লাগে না। কেন সময় লাগে না? কারণ এটা আপনি যে কোনো জায়গায় বসেই করতে পারেন। এই যে দেখেন আমি আপনার সাথে ফোনে কথা বলছি, এই যে আপনি কি এইটুকু সময় কি আপনার হবে না কারোর সাথে ফোনে কথা বলার? সো অবজেকশন হয়ে গেল। we scared to work but we want to achieve। হ্যাঁ, ওয়ার্ক তো যদি ক্লোজিং আপনি ঠিক মতো দেন তাহলে এই ওয়ার্কের আপনার সেই অবজেকশন আসার কথা নয়। আই এম নট আ সেলস পারসন, ভাই আমি বিক্রি টিক্রি করতে পারি না। আপনাকে কে বললো আপনাকে বিক্রি করতে হবে? আমাদের এই বিজনেসের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে আপনি যখন জয়েন করবেন এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করবেন। আপনি যদি ব্যবহার করে আপনার কাছে ভালো না লাগে, এই বিজনেসই আপনার করার দরকার। ব্যবহার করে যদি ভালো না লাগে, এই বিজনেস আপনার জন্য নয়। আর আপনার সেলস শেখার দরকার নেই, কারণ আমাদের ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। আপনি অনলাইনে বসেও এই ট্রেনিং প্রোগ্রামগুলো করতে পারেন, সেখানে আপনি খুব সহজেই শিখতে পারেন এগুলো কিভাবে করা যায়। সিম্পল হ্যান্ডেল। আই ডোন্ট নো এনিওয়ান, আমি অনেককেই চিনি না। আপনি বলবেন যে ভাই, যে আমিও একসময় মনে করতাম আমি আসলে চিনি না। আপনি তাকে একটা ছোট্ট পয়েন্ট ধরিয়ে দিবেন, আপনি যেহেতু ট্রেনিং করছেন, যে ভাই একটু খেয়াল করে দেখেন তো আপনার মোবাইলে কতজনের নাম্বার আছে। উনি বলবে যে 200 জনের নাম্বার আছে। সো আপনি কিভাবে বললেন যে আপনি কাউকে চেনেন না? সো এটা আসলে বিষয় নয়, এটা স্কিলস এর বিষয়। আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে, সেখানে আপনি যদি এই 10 দিনের 1 ঘন্টা করে প্রতিদিন একটা ক্লাস করেন, অনলাইনেই করতে পারবেন। এভাবে বলে দেবেন অনলাইনেই করতে পারবেন। আপনি এই ট্রেনিং গুলো জয়েন করার পরে আপনি যখন আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে যাবেন, তখন আপনি সমস্ত কিছু শিখে যাবেন, দেখবেন যে খুব পানির মতো সহজ আপনার কাছে মনে হবে। ট্রেনিং করার পরে আপনি দেখবেন যে আপনি খুব সহজেই শিখতে পারবেন। টাকা নাই, এত টাকা দাম কেমনে খাবো? ভাই টাকা না থাকলে খাওয়ার দরকার কি? আপনি যার টাকা নাই তাকে খাওয়াবেন কেন? লেটস সে বিষ্ণুদা, আপনার এই প্রশ্নের, এই অবজেকশনের উত্তর আমি দেই। ওই লোকটার মনে করেন হার্টের চমৎকার খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা, এবং ওই লোকটাকে এখন বাইপাস করতে হবে।
ডাক্তার সাহেব বলেছে তাকে যে এখন বাইপাস করতে হবে আপনাকে, সে কি ডাক্তারকে বলবে যে ডাক্তার সাহেব টাকা নাই, আমি বাইপাস করতে পারবো না? বলেন বিষ্ণুদা, বলেন আমাকে, আপনি তো হাসপাতালে চাকরি করেন। ডাক্তারকে বলবে যে ভাই টাকা নাই, করতে পারবো না? তার জীবন বাঁচানো বিষয়। এখন আপনি তাকে যেভাবে বলবেন সেটা হচ্ছে যে হ্যাঁ টাকা নাই, তা তো প্রশ্নই আসে না। আপনি হেসে উড়ে হ্যাঁ ভাই, তাহলে আপনার যদি টাকাই না থাকে তাহলে আপনার কাছে কোনটা জরুরি বিষয়? এই ডায়াবেটিসটাকে সমাধান করা জরুরি নাকি টাকার চিন্তা করা জরুরি? আপনি সিদ্ধান্ত নেন। যার টাকা নাই তাকে আপনি কেনই বা বলবেন? ফর এক্সাম্পল, আপনি তো কোয়ালিফাই আগেই করে নিচ্ছেন, আপনি তো দাম আগেই বলে দিচ্ছেন যে ভাই এটা কিন্তু দাম বেশি। যদি আপনি বলেন আমি আপনাকে দেখাতে পারি। বেশিরভাগ মানুষ, বিষ্ণুদা আপনার জন্য বলি, টাকা আছে এভাবে বলে, হ্যাঁ টাকা আছে আপনি খাবেন না, সো না খেলে না, ফাইন, নো প্রবলেম। তাহলে আপনি চান সারাদিন ডায়াবেটিস হয়ে আপনি সাফার করেন, কোনো সমস্যা নেই, দ্যাটস ফাইন। সো আমরা কেন এগুলো আমাদের কাছে অবজেকশন মনে হয়? তার একটাই কারণ, আমরা চাই যে তাকে গছাই দেব এবং সে সেটা বুঝতে পারে। আপনার যে লোকটা বলে টাকা নাই, টাকা আছে কিন্তু তারপরে খরচ করবো না, তার মানে সে বুঝতে পারছে আপনি তাকে গছাচ্ছেন, আপনি তাকে সেল করতে চাচ্ছেন, আপনি তার উপকার করতে চাচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট সেল করা, এটা সে বুঝে যায়। সো আপনার সাথে যদি তার সম্পর্ক ভালো থাকে, তার যদি আপনি রিয়েল প্রবলেমটা, পেইনটা যদি বুঝতে পারেন, সে তখন বলবে যে হ্যাঁ ভাই আপনি যেভাবে বলেছেন যদি সত্যি সত্যি এটা কাজ করে, দরকার হলে ধার করে হলেও আমি এটা খাবো। এই কথা আপনাকে বলতে বাধ্য। এবং খেয়াল রাখতে হবে যে আমরা সেই জায়গা মতো প্রসপেক্টিং করেছে কিনা। এখন আমি আপনাকে এই অবজেকশনটার জন্য একটা ছোট্ট উদাহরণ দেই। মনে করেন যে আপনি বাসে যাচ্ছেন, ঢাকার লোকাল বাসে যাচ্ছেন। আমি মাঝে মধ্যে বাসে উঠি মানুষকে চেনার জন্য, দেখার জন্য, বোঝার জন্য মানুষ কিভাবে আসলে কথা বলে, অনেক কিছুই করে। লেটস সে সেই বাসে বসে একটা হকার উঠলো এবং সেই হকারে আপনারা অনেকেই দেখেন যে 100 টাকায় এতগুলা জিনিস পাবেন, বিভিন্ন ধরনের হকার উঠে এবং সে তার সেলস পিচ দিতে থাকে, ভাই এটা এত দাম, এত দাম, আজকে আপনার জন্য অফার এত টাকা। তখন আপনি কি ভাবেন যে এই লোকটা সেল করার জন্য হারে কত না চাপাবাজি করতেছে, রাইট? ভাবেন কিনা বলেন? আপনি কি ভাবেন এই লোকটা সেল করার জন্য কত ধরনের মানে কনভিন্সিং কথাবার্তা বলতেছে? আপনি কিন্তু ইমিডিয়েটলি বুঝে যাচ্ছেন যে সে সেল করতে চাচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে একটা, আপনারা কি সেই হকার হতে চান? আমি হতে চাই না। এই বিজনেসের জন্য আপনারা কি সেই হকার হতে চান কিনা? আমরা কেউই সেই হকার হতে চাই না। এর জন্যই আপনার সেই প্রফেশনাল স্কিলস আপনার থাকতে হবে। সেলসম্যান মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। সেলসম্যান হওয়া যাবে না। বরং আপনাদের একটা বলে রাখি, যে যত ভালো সেলসম্যান সে তত এই বিজনেসে খারাপ করে। কারণ কি, তার উদ্দেশ্যই থাকে সেল করা। আমাদের উদ্দেশ্য সেল করা নয়, সেল অটোমেটিক্যালি হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে সঠিক গাইডলাইন দাও যে এই আরজি প্লাস খেলে আপনার এই সমস্যার সমাধান হবে, এবং সে এটা বিশ্বাস করবে যে আপনি তাকে সেটা বলছেন কিসের জন্য? তার উপকারের জন্য। সেল আপনার মুখ্য উদ্দেশ্য নয়। তখনই দেখবেন যে সে আপনার কাছে কিনবে। আর সে যদি ঘুণাক্ষরে বুঝতে পারে যে আপনি তাকে সেল করতে চাচ্ছেন, তখন দেখবেন যে তার সমস্ত অবজেকশনস গুলো চলে আসবে। সে বলবে টাকা নাই, সে বলবে দাম বেশি, সে বলবে এর চেয়ে ভালো প্রোডাক্ট আছে, সে বলবে কি গ্যারান্টি আছে, এই জিনিসগুলো আপনাকে সে বলতে থাকবে। So that's how you handle the objections. Now, এই objections গুলো limiting belief in MLM,
ব্যবসার জন্য আপনি যখন লিমিটিং বিলিফটা চলে আসবে, এই লিমিটিং বিলিফটা কিভাবে হবে, লিমিটিং বিলিফটা আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন? ইজ দিস এমএলএম? অনেকেই বলবে। ইজ দিস মাল্টি লেভেল মার্কেটিং? অনেকে আপনাকে বলবে। তখন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? ইজ দিস ওয়ান অফ দোজ থিং? এটা কি ডেস্টিনির মতো? এটা কি ওই কোম্পানির মতো মনে হচ্ছে? এটা কি লিগেল কিনা? আই এম নট ইন্টারেস্টেড ইন এমএলএম। যেমন সেদিন আমরা কথা বলতে গিয়ে যেটা বলেছিলাম যে ভাই আমি এসব এমএলএম টেমএলএম করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বদার মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদেরকে আসলে বদার করতে চাই না, আমার বন্ধু বান্ধবকে ডিস্টার্ব করতে চাই না। হাউ মাচ মানি আর ইউ মেকিং? আপনি কত টাকা কামাচ্ছেন এই বিজনেস থেকে? সো কিছু প্রসপেক্ট আছে আপনাকে এই ধরনের প্রশ্ন আপনাকে করবে। সো কেন এই লিমিটিং বিলিফ গুলো তাদের থাকে এটা বুঝতে হবে আগে। সেটা হচ্ছে দে হ্যাভ আ স্পেসিফিক ড্যামেজ, মানে হচ্ছে তারা না কোনো ভাবে হয়তো এই ব্যবসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এবং তারা এটাও জানতে চায় যে ওইটার সাথে এটার সাথে মিল আছে কিনা বা একই রকম কিনা, এটা তারা নিশ্চিত হতে চাচ্ছে। ইউ ক্যান টেল বাই হাউ দে কোয়েশ্চেন, অর্থাৎ এটা আপনি বুঝতে পারবেন সে কিভাবে আসলে এই প্রশ্নটা করছে। এটা বোঝা আগে থেকে সম্ভব নয়, সে কিভাবে এই প্রশ্নটা করছে সেটা থেকে অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝা যায়। ইফ দে আস্ক, হ্যাঁ কতদিন খাইতে হবে জানতে চায়, ডেফিনেটলি আগে থেকে বলে দেবেন মিনিমাম 3 থেকে 6 মাস। দেখবেন যে আমি সবসময় প্রোডাক্টের জন্য বলি মিনিমাম 3 থেকে 6 মাস। তো যাই হোক, আমরা প্রোডাক্টের ওখানে একটু পরে যাচ্ছি। আমরা এই সেশনটা, এই অবজেকশন হ্যান্ডেলিংটা আপনাকে বলে দেই। ইফ ইউ ক্যান টেল বাই দ্য হাউ দে কোয়েশ্চেন, অর্থাৎ আপনি বুঝতে পারবেন সে কিভাবে কি কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি করছে। ইফ দে আস্ক উইথ দ্য ইমোশন, তারা কি আবেগ নিয়ে কথা বলছে নাকি এমনিতে আপনাকে হেনস্থা করার জন্য বলছে। অর ইফ দে আস্ক উইদাউট এনি ইমোশন, মানে হচ্ছে যে তার কোনো ইমোশন নাই বাট এমনিতেই সে আপনাকে জিজ্ঞেস করছে। সো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে তাকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, তাকে কিভাবে হ্যান্ডেল করবেন সেই জিনিসটা হচ্ছে আমরা এটা লাইভ ডেমো করে আমরা এই জিনিসটা আমরা শিখবো যে কিভাবে সেই অবজেকশনটা হ্যান্ডেল করা যায়। সো আমরা স্লাইডটা এখানে আজকে অফ করছি। স্কিল নাম্বার 6 হচ্ছে যে গেটিং নিউ পিপল স্টার্টেড, দ্যাটস ডিফারেন্ট কেস। আমরা সেগুলো 2 দিন পরে আলোচনা করব এই স্কিলটার বিষয়ে। নাম্বার 13 ডে হিসেবে, 14 ডে হিসেবে আরো একদিন আমরা আলোচনা করব ডেমো এবং এই জিনিসগুলো নিয়ে। আমরা মোট 15 দিন পর্যন্ত, অর্থাৎ 15টা লেসন এই স্কিল ডেভেলপ নিয়ে আলোচনা করব। নাও আমরা এখন আমাদের স্লাইড চেয়ে এই লিমিটিং বিলিফ ইন এমএলএম এইটার উপরে আমরা আলোচনা করব এবং আপনাদের প্রোডাক্ট নিয়ে কিছু অবজেকশন হ্যান্ডেলিং আমরা করব। Alright, we are back on questions answer. এবার আপনাদের কাছ থেকে আপনারা প্রত্যেকেই হাত তুলে রাখবেন যাদের যাদের এই অবজেকশনস আছে, অর্থাৎ আপনাদের প্রসপেক্টের কাছ থেকে অবজেকশনস গুলো পেয়েছেন। সেই অবজেকশনস গুলো আমাকে বলবেন, আমি আপনাদের যে অবজেকশন হ্যান্ডেলিং গুলো শিখেছেন সেটার উপর বেস করে সেই অ্যান্সার গুলো আপনাদেরকে দেব। সবুজ চন্দ্র দাস সবার আগে। ওকে, আমি সবুজ ভাইকে দিয়ে শুরু করি। জি সবুজ ভাই শুরু করুন। আচ্ছা, আমরা ঠিক 5টা পর্যন্ত এই পর্যন্ত করব। বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি অবজেকশন পাইছি আপনারা এটা এমএলএম এর মতন। হ্যাঁ বলেন, আপনি বলেন যে ভাই হ্যাঁ সবকিছু দেখে তো মনে হলো এটা এমএলএম এর মতো। বলেন আমাকে, হ্যাঁ প্রসপেক্ট যেভাবে বলেছে আমাকে সেভাবে আপনি বলেন। হ্যাঁ, এটা তো সেম ডেস্টিনির মতনই, ওই একই সিস্টেমে ওখানে সার্কেল করতে হয় আর এখানে আপনার হলো টিম করতে হয়। এখানেও লিডারশিপ আছে, ওখানে লিডারশিপ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর টিম কমিশন পাওয়া যায়। আচ্ছা সবুজ ভাই, আপনি কি আগে ডেস্টিনি করেছেন বা এমএলএম করেছেন? না, আমার অনেক পরিচিতরা মানে ডেস্টিনি করছে, আমি করিনি। আপনি করেন নাই, তাহলে এটা এইভাবে করতে সেটা আপনি কিভাবে জানেন? তারা আপনাকে বলেছিল? হ্যাঁ, ওনাদের কাছ থেকে শুনছি যে ওনারা এভাবেই
ওনাদের এগুলো চলতো, সিস্টেম গুলো এভাবে চলতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাদের কি প্রবলেম হয়েছিল মনে করেন, আমি আপনাকে একটা বলি যে আপনি তার কাছ থেকে শুনেছেন, আপনার এক্স্যাক্টলি মানে এই পদ্ধতি নিয়ে কোনো প্রবলেম আছে? মানে এমএলএম নিয়ে আপনি তো এমএলএম করেননি, আপনার বন্ধু করেছে, সো এই কারণে কি আপনি করতে চাচ্ছেন না, বা এটার জন্য প্রবলেম, নাকি আপনারা আরো বেশি জানতে চাচ্ছেন এমএলএম? না, এই জন্যই সমস্যা যে আমি এগুলো করবো না, এগুলো নিয়ে মানুষ ঠকায় বেশি। আপনার বন্ধু কি, তাহলে আপনার কি হয়েছে আমাকে একটু ঘটনাটা বলেন, কেন আপনার সেই মনে হয়েছে যে আপনার বন্ধু সফল হয়নি? আমার এক পরিচিত দাদা, আমার অনেক টাকা পয়সা লস হয়েছে। হ্যাঁ। কত টাকা লস করেছেন বলে মনে হয় আপনার? প্রায় 15-20 লাখের বেশি। আচ্ছা, 15-20 লাখ। আপনার জায়গায় আমি থাকি, আমিও এরকম আসলে জি সালাম ভাই, ম্যানেজমেন্ট আমরা রাতে করবো ইনশাআল্লাহ। সো বেসিক্যালি আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে 15-20 লাখ টাকা। এবার আপনাকে একটা প্রশ্ন করি, একটু দেখেন চিন্তা করে, আপনার সেই বন্ধু যদি ডেস্টিনি এখন থাকতো, তাদের অপারেশনস থাকতো এবং বিজনেসটা সঠিকভাবে চলতো, সব ঠিকঠাক মতো চলতো, তাহলে বন্ধুর কি অবস্থা হতো একটু বলেন তো এই মুহূর্তে এখন কি অবস্থা? জি আবার বলেন কি থাকতো? তাহলে সে এখন কোটিপতি হয়ে যেত। তাহলে কি আপনি তার সাথে আবার জয়েন করতেন? হ্যাঁ অবশ্যই। তাহলে জয়েন করতেন, রাইট? আচ্ছা, তাহলে এটা আসলে কি, যতটুকু আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে মাল্টি লেভেল মার্কেটিং এর কোনো দোষ না, তাই না? দোষটা হচ্ছে সেই কোম্পানিটা এই পদ্ধতিটাকে অপব্যবহার করেছে, সেটাই কি বোঝায় না? সো আপনার উত্তর পেয়ে গেছেন। মানে মেন্টালি তখন আপনি তাকে বলে দিবেন, সেটাই কি বোঝায় না কোম্পানিটা সঠিকভাবে এই মাল্টি লেভেল মার্কেটিংটা পরিচালনা করতে পারে? এটা কোম্পানির দোষ, এটা এমএলএম এর দোষ নয়, এই সিস্টেমের দোষ নয়। তারপরে আমি বলবো যে দেখেন, ফরএভার লিভিং এর সাথে সেই কোম্পানির ব্যবসার কোনো মিল নেই। আপনি যদি একটু ভালো করে দেখেন আমাদের মার্কেটিং প্ল্যানটা দেখেন, এটা সারা পৃথিবীতে 42 বছর ধরে চলছে, বাংলাদেশে 10 বছর ধরে চলছে। আর এখানে ইনভেস্টমেন্টের কোনো বিষয় নাই। আপনি প্রোডাক্ট যদি ভালোবাসেন, যদি প্রোডাক্ট যদি আপনার ভালো লাগে, প্রোডাক্ট মাধ্যমে মানুষের কাছে আপনি পৌঁছে দেবেন। এখানে কোনো ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। আর 15-20 লাখ টাকা ইনভেস্ট করার তো প্রশ্নই আসে না। এই বিজনেস আপনি মাত্র একটা টুথপেস্ট কেনার মাধ্যমেই জয়েন করতে পারেন, বা 180 টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। এবার বলেন। এভাবে বললে তার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। রাইট। সো এই আমি আপনার এমএলএম এর আপনি উত্তর পেয়ে গেলেন। সো আপনি যখন এইভাবে কথা বলবেন, দেন ডেফিনেটলি দেখবেন যে তার সেই অবজেকশনস আর থাকবে না তার মনের মধ্যে। ফারুক ভাই আজান দিয়ে দিয়েছে, আমরা খুব তাড়াতাড়ি মানে চেষ্টা করব উদাহরণগুলো সারার জন্য। জি ফারুক ভাই, আপনার কি অবজেকশনস আছে বলুন। এটা যদি কোনো প্রসপেক্ট যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশে তো, যখন তার সাথে আমি আলাপ করবো তখন তো বলবো যে সে বুঝবে যে এটা এমএলএম, এক ধরনের এমএলএম, ওই লিগ্যাল যে বিষয়টা দিচ্ছে সেটা। জি বলেন। জিজ্ঞেস করে যে এটা বাংলাদেশে এগুলো করে না। ফারুক ভাই আমি আপনাকে একটা রিয়েল লাইফ উদাহরণ চাচ্ছি, সেটা হচ্ছে এক্স্যাক্টলি আপনার কোন একজন প্রসপেক্ট মানুষ আপনাকে এক্স্যাক্টলি যে প্রশ্নটা করেছে সেটাই আমাকে করবে না। এই ধরনের প্রশ্ন একটা যে বাংলাদেশে তো অ্যালাউড না এগুলো, ওই অ্যালাউড কি না এই ধরনের নেটওয়ার্ক মার্কেটিং, ইউএসএ এই আইনগতভাবে কোনো ত্রুটি আছে কিনা বা সমস্যা আছে কিনা, বা এইটা বিষয়ে আমরা ক্লিয়ার যদি জানতে চাই তাহলে কিভাবে বলবো? না না, এইভাবে অবজেকশনটা হয় না। আপনি রিয়েল টাইম বলেন, তাহলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন ভালোভাবে। সেটা হচ্ছে যে আপনি আমাকে প্রশ্ন করুন, মনে করেন যে ভাই দেখা যতটুকু মনে হইলো এটা তো একটা ইলিগেল ব্যবসা,
মানে আপনি কি কখনো আপনার প্রসপেক্টের কাছে এটা শুনেছেন কিনা বলেন? হ্যাঁ, এটা শুনেছি। আচ্ছা, কোম্পানিটি আমাদের এই কোম্পানিটি সরকারি উনি এক্স্যাক্টলি বলেছেন সরকারি অনুমোদন প্রাপ্ত কিনা। ও আচ্ছা, ঠিক আছে। সো আমি ফারুক ভাই হিসেবেই বলি। ফারুক ভাই দেখেন, ফরএভার লিভিং বাংলাদেশে আছে 2010 সাল থেকে। সো আপনার যদি নেটওয়ার্ক মার্কেটিং অভিজ্ঞতা আছে, আপনি জানেন যে বাংলাদেশে এমএলএম এর একটা লাইসেন্সের বিষয় রয়েছে। সো সেই লাইসেন্স একটা পর্যায়ক্রমে আছে। ফরএভার লিভিং বর্তমানে লিগ্যাল ওয়েতে ফরএভার লিভিং বাংলাদেশে পরিচালনা করছে, কারণ লাইসেন্সিং যতক্ষণ না দেয়া হচ্ছে ততক্ষণ ফরএভার লিভিং আদালতের কাছে আদালতের স্টে অর্ডার নিয়ে এই বিজনেসটা করছে, যেটা 10 বছর ধরে লিগ্যাল হিসেবে, অর্থাৎ বিচারপতি বা আদালত ফরএভারকে অনুমতি দিয়েছে যতদিন বাণিজ্য মন্ত্রণালয় এই লাইসেন্সের ব্যাপারে আপনাদেরকে না বলবে যে আপনারা কেন লাইসেন্স পাবেন না, সেটা সমুচিত জবাব না দিতে পারলে আপনাদের বিজনেস লিগ্যাল এবং আপনারা বিজনেস চালিয়ে যেতে পারবেন। সো হচ্ছে যে আমাদের স্টে অর্ডার নিয়ে ফরএভার লিভিং লিগ্যালি বাংলাদেশে বিজনেস করছে এবং সেটা 10 বছর ধরে করছে। যেহেতু আমাদের দেশের এই ধরনের বিজনেসের অতীত রেকর্ডগুলো ভয়াবহ খারাপ, যার কারণে আমাদের কনফিডেন্স নাই আমাদের বাংলাদেশের সোসাইটির মধ্যে। ওকে ফাইন, আপনার কনফিডেন্স নাই, আমি আসলে আপনাকে কনফিডেন্স দিতে পারবো না। একটু আমাদের দেশে এই বিষয়গুলো নিয়ে এখনো না, আমি একটি প্রশ্ন যেটা ফারুক ভাই শুনেন, আমি আপনার অবজেকশন হ্যান্ডেলিং করছি আর কি। মানে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন আমি উত্তর দিচ্ছি। মনে করেন যে আমি ফারুক ভাই আর আপনার প্রসপেক্ট হচ্ছেন গিয়ে আপনি। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন। হ্যাঁ, এটা যে এই বিজনেস যে হালাল সেটা আমি কিভাবে বুঝবো? ওয়েল দেখেন, হালাল কিংবা হারাম সেটা বোঝার সমস্ত মাসলা মাসাইল কোরআনে আছে, হাদিসে রয়েছে। আপনি চাইলে, যেমন আমাদের পণ্য যেহেতু ফরএভার লিভিং হালাল পণ্য প্রদান করে, তাহলে ডেফিনেটলি বিশ্বব্যাপী এই বিজনেস চলছে। সৌদি আরবে বিজনেস চলছে, আপনার দুবাইতে বিজনেস চলছে, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে এই বিজনেসগুলো পরিচালিত হচ্ছে। সো আমরা যদি মুসলিম কান্ট্রির দিকে তাকাই, হালাল কিংবা হারাম এটা আমি বলার আগে, আপনাকে কনভিন্স করার আগে আপনি নিজেই বলুন এটা কোন দিক দিয়ে আপনার হারাম মনে হয়েছে। আমার কাছে মনে হয় যে যেমন আমি একটা প্রসপেক্ট আসলো, সে আমার সাথে কাজ করলো, কাজ পর তার একটা কাজের বেনিফিট আমি পেলাম, এই বিষয়টা আমার কাছে একটু কনফিউজড লাগে। আপনি এখানে কিভাবে বোনাস পাচ্ছেন? ফরএভারে কিভাবে বোনাস পাওয়া যায়? দুই ভাবে ফরএভারে ইনকাম করা যায়। একটা হচ্ছে যে আপনি যদি প্রোডাক্ট মানুষের কাছে বিক্রি করেন, আর হচ্ছে আপনার টিমকে যদি আপনি শিখিয়ে দেন, তারা যদি মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করেন। এই জন্যই আপনি আপনার টিম থেকে বোনাসটা পাচ্ছেন। লেটস সে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আপনার একটা কোম্পানি আছে, আপনি সেই কোম্পানির একজন চেয়ারম্যান এবং আপনি চেয়ারে বসে আছেন আর 10 জন সেলসম্যান রেখেছেন স্যালারি দিয়ে। তারা সেলস করছে আর আপনি প্রফিট করছেন। এটা কি হালাল নাকি হারাম? ওটা তো বাস্তবিক বোঝা যায় এটা হালাল। তাহলে এটা কেন হালাল নয়? এটা ওই যে ইউনি লেভেল বা এই যে সিস্টেম, এই সিস্টেম গুলা মানে কোন মাসলা মাসাইল আছে কিনা, এটা অনেকেই কোশ্চেন করে আর কি। অনেকের কোশ্চেন বিষয় একটা আর আপনার কনফিডেন্স একটা। আপনি আমাকে উত্তর দেন ওই প্রসপেক্ট হিসেবে। ইউনি লেভেল আর বাইনারি লেভেল সেটা তো পরের বিষয়। আমি বললাম যে আমাদের এখানে দুটো ভাবে ইনকাম করা যায়। একটা হচ্ছে প্রোডাক্ট আরেকজনের কাছে আপনি বিক্রি করলে প্রফিট পাবেন, আর আপনার যাকে এই বিজনেসে নিয়ে আসছেন সে যদি বিক্রি করে তার কাছ থেকে একটা ছোট্ট অংশ পাবেন। সো আপনি যদি আপনার কোম্পানিতে, ট্রেডিশনাল কোম্পানিতে যদি একজনকে চাকরি দেন, তাকে স্যালারি দিচ্ছেন বিক্রি করার জন্য, ওইটা কতটুকু হালাল? ওইটা শতভাগ হালাল যদি সততার সাথে করে। তাহলে আমাকে এটা একটু প্রমাণ করেন এইটা কেন হালাল নয়। এইটা এনে আমি কনফিউজড আর কি। এখানে তো এটা তো হালাল হারাম বিষয়টা তো এটা এই জি, আপনার
আপনার জন্য সবচেয়ে উত্তম পরামর্শ আমি দিতে পারি সেটা হচ্ছে আপনি যাকে পীর মানেন তার কাছ থেকে মাসাইল নিয়ে আসতে পারেন, আমাদের সমস্ত ইনফরমেশন অনলাইনে আছে, তাকে বোঝাতে পারেন। আপনাকে এই হালাল হারামের বিষয়ে, যেহেতু এটা 42 বছর ধরে অনেক মুসলিম কান্ট্রিতে চলছে, আমার টিমে একজন লোক আছেন যিনি হাফেজে কোরআন। তাহলে আমি জানি না আপনার ইসলামিক লেভেল কোনটা আছে, সো তিনি এই বিজনেস করে তার ফুল টাইম আর্নিং করছেন। সো আপনার কি মনে হয় তিনি হারাম খাচ্ছেন? না, হাফেজে কোরআন কোনো দলিল না আর কি, দলিল হলো অন্য হিসাব। আমাদের দেশে আপনি যদি দলিল বিশ্বাস করে থাকেন দেন ডেফিনেটলি আপনার পীরের কাছে যে সেই দলিলটা নিয়ে আসেন, তারপরে আপনার যদি প্রশ্ন থাকে আমি অবশ্যই সেটা করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ডোন্ট নিড দ্যাট পারসন। আপনার মাইন্ডসেট থাকতে হবে সেটা। দেখেন ফারুক ভাই, আপনার মাইন্ডসেট থাকতে হবে সেটা যে এই ধরনের মানুষ যারা রয়েছে সিম্পলি এই অপরচুনিটি অ্যাভয়েড করতে চায়, এই জন্য হালাল হারাম বলে, আর কিছুই না। জি জি, এইটাই তাকে একটা জিনিসই বলে দিবেন যে ভাই হালাল হারামের বিষয়ে আমি তো বলেই দিলাম যে আপনি যদি একটা কোম্পানি দিয়ে সেলসম্যান রেখে চাকরি করান, ওইটা যদি হালাল হয়, এটা কেন হালাল হবে না এটা আমাকে প্রমাণ করেন। দ্যাটস অল। তারপরে আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। তার মানে আপনি তাকে রিজেক্ট করে দিবেন তখনই। দ্যাটস অল। এই ব্যাপারে আমি আপনার সাথে আর কথা বলতে চাই না। ডেফিনেটলি এর প্রমাণ করা আমার দায়িত্ব নয়। আমি এটাকে হালাল মনে করছি, কোরআন মাসাইল সবকিছুর দিক থেকে আমার কাছে এটা হালাল মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি বলছি। তার সাথে আর বেশি তর্কে আমরা যাব না, কারণ এটা তর্কটা মানে তিক্ততার পর্যায়ে চলে যাবে। এই জন্য সেখানেই ব্লক দিয়ে দেবেন এই ধরনের আলাপকে, স্পেশালি ইসলামিক রিলেটেড। উল্টা তাকেই কোশ্চেন করবো যে এটা যে হারাম হয়, কেন হারাম হবে সেটা আমাকে বোঝান। আপনি যদি হারাম প্রমাণ করতে পারেন আমাকে, আমি ছেড়ে দেব। সিম্পল। আপনি যদি আমাকে হারাম প্রমাণ করতে পারেন, আমি এই ব্যবসা ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব। এটা হয় কি আমাদের বলটা তার এগুলো অনেক আছে এই ধরনের, সে ব্যক্তিগত জীবনে কতটা শুদ্ধ যায় না, কিন্তু যখন এই বিজনেসের কথা বলা হয় বা আনা হয় তখন এই কোশ্চেনগুলো। এর জন্য আপনাদের প্রত্যেকের প্রতি একটাই পরামর্শ, সেটা হচ্ছে আপনি যাদেরকে প্রসপেক্টিং করবেন, ওই যে দেখেন প্রসপেক্টিং কত ইম্পর্টেন্ট, ওইখানেই কিন্তু আপনি ইন্টারভিউ নিয়ে নিচ্ছেন আপনি কার সাথে কাজ করবেন। জি জি, ওইখানে আপনি ইন্টারভিউ নিয়ে নেবেন। অর্থাৎ তার ইচ্ছায় মানে তার দয়ায় আপনি কাজ করবেন তা নয়, বরং মানসিকতা এটা থাকবে যে আপনার দয়ায় সে কাজ করবে আপনার সাথে। মানে তার লাখ ভালো, মানে আপনাকে এই জিনিসটা কনফিডেন্স নিয়ে আসতে হবে, তার লাখ ভালো যে সে আপনার মতো একজন মানুষের সাথে এই ব্যবসাটা করবে। সিম্পল কথা। এবং সে যাতে এটা ফিল করে যে আমি এমন একটা মানুষের সাথে কাজ করছি যাকে আমি ট্রাস্ট করি, সে আমার লাইফকে চেঞ্জ করে দেবে। এই যদি না হয় তাহলে কিন্তু আপনি তাকে ডায়মন্ড বানাতে পারবেন না, ওই অ্যাক্টিভ পিপল ভবিষ্যতে বানাতে পারবেন না। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। অলরাইট, আমি আর একটা প্রশ্ন নেব, তারপরে আমরা একটু কনক্লুশন রাখবো। আমরা আজান দিয়ে দিয়েছে, নামাজে যেতে হবে আমাদেরকে। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ফিরোজ ভাই বলুন, লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, তো আমাকে আমি আনমিউট করব না? জি, আপনার সাউন্ডটা একটু ব্রেক করে আসছে, একটু আস্তে বলুন তাহলে আমরা শুনতে পাবো আশা করি। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, জি আমার একজন প্রসপেক্ট, শুনতে পাচ্ছেন কি? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো ওই একজন প্রসপেক্ট সে হচ্ছে একটা ব্যাংকে জব করে। জি, হ্যান্ডসাম। তো আমি তাকে বেশ অনেক দূরই আগানো হয়েছে, তো সে ব্যবসাটা করার জন্যই সে ইন্টারেস্ট করবে। তো এক পর্যায়ে সে আমাকে বললো যে এখানে তো আপনার লোকজনকে জয়েন করতে হয়, আমি তো এটা জয়েন করতে পারবো না। যদি লোক জয়েন করতে না হতো তাহলে আমি এই ব্যবসাটা রাজি হতাম। ভেরি গুড লোক। জি জি, দিস ইজ এ ভেরি গুড। ওকে, কিভাবে অ্যানসার দিবেন? অলরাইট, আপনি তাকে বলবেন যে সেটা আছে, দেখেন
আপনি লোক কিভাবে জয়েন করাতে হয় এটা আপনার স্বাভাবিক ব্যাপার, এটা আপনি জানবেন না বা এটা আপনি কখনো করেননি। আমিও এটাই মনে করতাম এক সময়, বাট আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আছে যেটা 13 ঘন্টা ব্যাপী বা 13 বা 15 দিন ব্যাপী। আপনার জয়েন করার সাথে সাথে প্রথম যে কাজটা করতে হবে, আপনি যে জয়েন করাবেন বা ব্যবসা করবেন, সেল করবেন, এটা নয়। আমার সাথে কাজ করার জন্য আপনাকে কয়েকটা সিস্টেম মানতে হবে। একটা হচ্ছে, যদি ব্যবসাটা ভালো লাগে, প্রথমে এই পণ্যগুলো নিয়ে আপনি মেম্বার হবেন, তারপরে এই পণ্যগুলো ব্যবহার করবেন এবং একটা সপ্তাহ আমাদের এই ট্রেনিং আপনাকে করতে হবে, যেটা আপনি ঘরে বসেই করতে পারেন। একটা অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি পুরো ট্রেনিংটা করবেন। এই ট্রেনিং এর পরে আপনার যদি মনে হয় আপনার জয়েন করাতে হবে, তাহলে আমি তো পাশেই আছি। তবে এই বিজনেসের জন্য আপনাকে জয়েন করানোর কোনো প্রয়োজন নাই। এটা ডিপেন্ড করবে এই ব্যবসাটা দিয়ে আপনি কি হাসিল করতে চান, কি করতে চান, সেটা ডিপেন্ড করবে তার উপরে। তবে আমি আপনাকে বলবো, আমাদের এই ট্রেনিং এর মধ্যে দিয়ে আপনি গেলে এই সমস্ত কিছু আপনি শিখে যাবেন। সেই জিনিসটা আপনি পারবেন না, সাথে একটু অ্যাড করে দিতে পারেন। সেটা হচ্ছে, লেটস সে ফর এক্সাম্পল, ভাই আমি আপনাকে একটু প্রশ্ন করি, আমি যদি আপনার এই ব্যাংকে মাত্র জয়েন করি, লেটস সে আপনি আমাকে ব্যাংকে একটা চাকরি দিচ্ছেন, এখন আমি কি ব্যাংকে বসেই চাকরি নিয়েই কি আমি আপনার মতো কাজ করতে পারবো? বলেন, উত্তর দেন ভাই, ফিরোজ ভাই। না, অবশ্যই পারবো। তাহলে আমাকে কি করতে হবে? আপনার কাজ শেখার জন্য কি করতে হবে? আমাকে সেখানে মানে সময় দিতে হবে অবশ্যই। এক্স্যাক্টলি। সো যদি আমি সেখানে দিতে পারি, তাহলে তখন আপনি বলতে পারেন যে এই ব্যবসার জন্য কিছু স্কিলস এর দরকার হয়, কিছু জিনিস জানতে হয়, যেটা আপনি কিছুটা সময় দিলে আপনি এটা খুব সহজেই শিখে যেতে পারেন। আপনি তো অনেক শিক্ষিত মানুষ, আপনার জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র ঘন্টা 3 বা 1 সপ্তাহখানেক সময় দিলে আপনি ব্যবসাটা খুবই ভালোভাবে আপনি শিখে যাবেন। বুঝতে পেরেছেন? খুব ইজি মনে হয়েছে বিষয়টা? হ্যাঁ। ওকে। মানে সে যাতে বুঝতে পারে যে না, আপনাকে জয়েন করানোই আমার উদ্দেশ্য নয়। আপনি এখানে জয়েন করলে কি হবে, এখানে জয়েন করলে আপনাকে একটা ট্রেনিং করতে হবে। এই ট্রেনিং এর মধ্যে আপনি খুঁটিনাটি সবকিছু বিষয় আপনি জেনে যাবেন, যেটা আপনি ঘরে বসেই করতে পারেন। আপনাকে বাড়তি সময় দিতে হবে না। আমাদের টিমের একটা ট্রেনিং সিস্টেম আছে, ওই সিস্টেম আসলে আপনি অটোমেটিক্যালি শিখতে পারবেন। দ্যাটস অল ইউ নিড টু সে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সালাম ভাই কি আছেন?